সেই তিনটা বেসিক অ্যাম্পলিফায়ার গুলো নিয়ে আমরা প্রথমে ডিসকাস করব। তা তিনটা বেসিক অ্যাম্পলিফায়ারের কনফিগারেশনের ভিতর আমরা মোটামুটি জানি সবাই, একটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশন, নাম্বার 2 কমন বেস, এবং নাম্বার 3 কমন কালেক্টর। আর এই কমন কালেক্টরকে সাধারণত এমিটার ফলোয়ারও বলা হয়। তো কমন এমিটার যে কনফিগারেশনটা, এইটার কমন এমিটারের কনফিগারেশন যেটা কমন করা হয়, যেমন কমন এমিটার, কমন বেস অথবা কমন কালেক্টর, সেটাকে এট ফার্স্ট গ্রাউন্ড করা হয় এবং সেটাকে কমন রেখে, এখন যদি এমিটারকে গ্রাউন্ড করা হয় আর যদি এক্ষেত্রে ইনপুট দেওয়া হয় বেস এবং গ্রাউন্ডের মাধ্যমে ভিতরে, আর আউটপুট নেওয়া হয় কালেক্টর এবং গ্রাউন্ড থেকে, তাহলে যেহেতু এমিটারটা গ্রাউন্ডে আছে এবং ইনপুট এবং আউটপুট বোথ গ্রাউন্ড এবং একটা রেসপেক্টিভ টার্মিনালের মাধ্যমে নেওয়া আছে, তাহলে দেখা যায় বোথ ইনপুট এবং আউটপুটে এমিটারটা হচ্ছে কমন। কারণ আলটিমেটলি ইনপুটটা বেজের সাথে এবং গ্রাউন্ডের সাথে থাকা মানে আসলে এমিটারের সাথেই থাকে। তাহলে ইনপুটেও এমিটার কমন, আউটপুটেও কালেক্টর থেকে এবং গ্রাউন্ডের মাধ্যমে আউটপুট নেওয়া হইতেছে। সেক্ষেত্রে যেহেতু গ্রাউন্ড এমিটার টার্মিনালটা গ্রাউন্ডে আছে, সুতরাং এক্ষেত্রেও এমিটারটা আউটপুটে কমন। এই কারণে এটাকে বলা হয় কমন এমিটার কনফিগারেশন। এবং এইটাই হচ্ছে মোটামুটি অ্যাম্পলিফায়ার বলতে আমরা যা বুঝি আর কি, সিগন্যালকে অ্যাম্পলিফাই করা। একমাত্র এই কমন এমিটারের কেজের ক্ষেত্রেই যে সিগন্যালটা অ্যাম্পলিফাই হয় মোটামুটি বেটা টাইমস। আমাদের যে কোনো একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে বেটা একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, নরমালি 20 থেকে 100। জি স্যার, আমি তো শুধু মানে লেকচার 5 লেখাটা দেখতেছি, কোনো স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ, স্ক্রিনশট তো করলাম আমি। স্যার, শুধু লেকচার 5 লেখাটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো স্যার। আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার, ভালোভাবে দেখা যাচ্ছে সমস্যা স্যার। কি? ক্লিয়ার আমি দেখতেছি। করে কথা বলতে সবাই তো বুঝছে, তুমি তাহলে আবার লগ আউট করে আবার ঢুকো। জি স্যার। ঠিক আছে, তার মানে সমস্যা তো এমনি নাই, সবাই দেখতে পাচ্ছ তো মোটামুটি? জি স্যার, জি স্যার, জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। জি স্যার, ভালো বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, এগুলো ক্লিয়ার দেখা যাইতেছে কারণ এগুলো প্রত্যেকটা লেখার পিছনে। তো এগুলো কি মনে হইতেছে বই থেকে কপি করা নাকি? না স্যার, কপি তো লাগে না স্যার। এগুলো সব এখানে আলাদা করে লিখে লিখে করা হয়েছে। কপি করা হইলে দেখতে কেমন ক্লিয়ার দেখা যেত। ছবিটা শুধু কপি করা, ছবির লেখা দেখছো কেমন? ছবির নিচে যে লেখাটা আছে, কিন্তু লেখাগুলো স্যার ওয়ার্ডের মধ্যে স্যার সুন্দর ক্লিয়ার। আর এই নিচের গুলো হচ্ছে সব টাইপ করা আর কি। আচ্ছা, যাই হোক, তো এখন কমন ভাই ট্রিপলিতে পরে সেলিম মিয়া নামে কাউকে চিনেন? টাঙ্গাইল বাড়ি। কোন ইয়ার? ইয়ারটা কইতে পারেন না, কিন্তু থাই কাজী নজরুল 207 নম্বর রুম। চিনি না। কি ব্যাপার, তোমরা কি গল্প শুরু করছো ক্লাসের ভিতরে? আর আপনি মিউট করে দেন সবাইকে স্যার। মিউট করি আবার আনমিউট হয়ে যায় তো সব। সব একটা গল্প করার পরিবেশ হয়েছে তো, এটা মিউট করে দিই, একটু পরে আবার সব আনমিউট হয়ে যায়। স্যার যে গল্প করছে তারে প্রেজেন্ট কেটে দেন স্যার। কেমনে বুঝবো? ও ওখান থেকে এবার দেখবো যে কি কার এর রেসপেক্ট কথাবার্তা ছাড়া কি আনমিউট হয়, তার খবর আছে। যদি এরপরে কাউকে পাই যে এখানে রেসপেক্টিভ কথাবার্তা ছাড়া ভাবছে যে বন্ধুদের সাথে একটা সুযোগ মেললো তো একটু গল্প হাই হ্যালো করে নি, এরকম হাই হ্যালো টাইপের কথা যদি আমি এখান থেকে শুনি এরপর, তাহলে সমস্যা আছে, আমি তার প্রেজেন্স কেটে দেবো। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এগুলোর মন দিয়ে শুনো। এই কমন এমিটার যে এখানে ধরো কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর, এগুলো যে সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার হয় এমন না। বিশেষ করে আইসি ফ্যাব্রিকেশনে বা মাল্টি স্টেজ যে অ্যাম্পলিফায়ার গুলো থাকে, তো সেখানে যদি সিগন্যালকে অ্যাম্পলিফাই করা লাগে, বিবর্ধন করা লাগে, তো অবশ্যই একটা কমন এমিটার একটা স্টেজ থাকা লাগবে, এক বা একাধিক স্টেজ থাকা লাগবে। কারণ মূলত সিগন্যাল অ্যাম্পলিফাই হয় হচ্ছে কমন এমিটার কনফিগারেশন। আর বাদ বাকি যেগুলো আছে কমন বেস, কমন কালেক্টর, এগুলোর কোনোটা কাজ ইনপুট ইম্পিডেন্স কে বৃদ্ধি করা, কোনোটার কাজ আউটপুট ইম্পিডেন্স কে বৃদ্ধি করা, বিভিন্নটার বিভিন্ন ধরনের কাজ আছে। কিন্তু মূলত সিগন্যাল অ্যাম্পলিফিকেশনের যে কাজটা, সেই কাজটা মূলত কমন এমিটারে হয়। এখানে ইনপুটে বেজে যে ভ্যালু দেওয়া হয়, যে সিগন্যাল অলমোস্ট বেটা টাইমস
দেখা যায় কি যদি বেস পর্যন্ত যে সিগন্যালটা যাবে আউটপুট কালেক্টরে ঠিক তার বেটা টাইমস অ্যাম্পলিফাইড একটা সিগন্যাল পাওয়া যাবে। এই জন্য কমন এমিটার মূলত অ্যাম্পলিফায়ারের ভিতরে এটাকে হার্ট বলা হয়, হার্ট অফ অ্যাম্পলিফায়ার। একটা অ্যাম্পলিফায়ারের ভিতরে অনেকগুলো স্টেজ থাকতে পারে, বিভিন্ন কনফিগারেশনের অ্যাম্পলিফাই থাকতে পারে, কিন্তু কমন এমিটার যেটা এটা হচ্ছে মূলত ওই অ্যাম্পলিফায়ারের মূল যে কাজটা, বিবর্ধনের যে মূল কাজ করে, আর বাদ বাকিদের কাজ হচ্ছে সেগুলোকে স্টেবিলিটির জন্য কোনোটা ইনপুট ইম্পিডেন্স বৃদ্ধি করে, আউটপুট ইম্পিডেন্স বৃদ্ধি করে, এক্সেট্রা। কিন্তু অ্যাম্পলিফায়ারের কাজটা মূলত কমন এমিটারের কাজটাই করে, মানে যেটাকে অ্যাম্পলিফিকেশন করে, সিগন্যাল অ্যাম্পলিফাই করার কাজটা। আচ্ছা, অনুরূপভাবে কমন বেস, তো বোঝাই যাচ্ছে যে কমন বেস যেটা কমন হবে সেটাকে আগে গ্রাউন্ডে দিতে হবে। তো কমন বেসের ক্ষেত্রে বেস তো গ্রাউন্ড থাকে, আর যে তোমার ইনপুট যেটা দেওয়া হয় এটা এমিটারে দেওয়া হয়। অল টাইম মনে রাখতে হয় যে চেষ্টা করা হয় সবসময় কালেক্টর থেকে আউটপুটে নেওয়ার জন্য, সবসময় কালেক্টর থেকে আউটপুটে নেওয়ার জন্য চেষ্টা করা হয়, এবং বেস থেকে বেজে ইনপুট দেওয়ার চেষ্টা করা হয়। এখন বেস যেহেতু গ্রাউন্ড কমন বেজের ক্ষেত্রে, সুতরাং বেজে তো আর আমরা ইনপুট দিতে পারতেছি না, বেসকে গ্রাউন্ডই করা হয়েছে। আর কালেক্টর টার্মিনালকে সবসময় তার ডমিনেন্স হচ্ছে সেখান থেকে আউটপুট নিয়ে হবে। তাহলে কালেক্টর থেকে, কালেক্টর আর এমিটারের ভিতরে রিলেটিভলি আমার কালেক্টর যেহেতু আউটপুটের জন্য ফ্রি আছে, সুতরাং ওখান থেকে আমরা আউটপুট নেব। তাহলে ইনপুটের জন্য বাকি থাকলো কোনটা? এমিটার। এমিটার ইনপুট দেওয়া হবে। আচ্ছা, এখন দেখো এমিটারে যদি আমি ইনপুট দেই, তাহলে ইনপুট এমিটার টার্মিনালের সাথে আমি গ্রাউন্ডের সাথে আমি ইনপুট দিলাম, আর আউটপুট হচ্ছে কালেক্টর থেকে আমি আর গ্রাউন্ডের রেসপেক্টে নিলাম। তো দেখা যাচ্ছে কি বোথ সাইড ইনপুট এবং আউটপুট গ্রাউন্ড থেকে গ্রাউন্ড কমন, আলটিমেটলি বেজ হচ্ছে গ্রাউন্ডের সাথে সংযুক্ত। দ্যাটস মিন আমরা বলতে পারি আচ্ছা বেজ হচ্ছে কমন, যেহেতু গ্রাউন্ড মানেই বেজ, সুতরাং এটাকে কমন বেজ বলা যায়। ইনপুটেও বেজটা কমন, আউটপুটেও বেজটা কমন। আচ্ছা, এটা গেল কমন বেজ। আর 3 নাম্বারটা হচ্ছে কমন কালেক্টর কনফিগারেশন যেটা। আচ্ছা, তো কমন কালেক্টরকে যদি কমন করতে একমাত্র উপায় হচ্ছে কালেক্টরকে অবশ্যই গ্রাউন্ড করতে হবে। আর এখন বাকি থাকে দুইটা টার্মিনাল, সেটা হচ্ছে বেস এবং যে এমিটার। তা আমরা এখন ইনপুটের জন্য সবসময় বেসকে প্রিফার করা হয়, সুতরাং আমরা ইনপুটের যেহেতু কালেক্টর এখানে নাই, আর বেসকে পাওয়ার সাথে সাথে আমরা বেসকে ইনপুট হিসেবে আমরা সিলেক্ট করব। তা বেসে দিলাম আমরা ইনপুট, তাহলে আউটপুট কোথা থেকে নিতে হবে? আলটিমেটলি আমার এমিটার থেকে নিতে হবে। এখন দেখা যাচ্ছে তাহলে ইনপুট টার্মিনালটা হচ্ছে ইনপুটে যে আমি সিগন্যালটা সেটা বেজ এবং গ্রাউন্ডের রেসপেক্টে দিচ্ছি, আউটপুট হচ্ছে কালেক্টর এবং গ্রাউন্ডের রেসপেক্টে নিচ্ছি। যেহেতু কালেক্টরটা গ্রাউন্ডের সাথে কানেকশন আছে, সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যেটা কালেক্টর হচ্ছে বোথ সাইড ইনপুট এবং আউটপুট থেকে কমন। আর এই ক্ষেত্রে এই জিনিসটাকে এমিটার ফলোয়ার এই কারণে বলা হয় যে দেখা যাচ্ছে বেজে যা এখানে একটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশন আমরা যেটা দেখি বেজ এবং এমিটারের ভিতরে, বেজে যেটা দিচ্ছে সেটা এমিটার থেকে মোটামুটি ফলো হয়ে আসছে। সেজন্য এমিটারের থেকে ফলো হবে কারেন্টটা। তা কালেক্টরের এখানে তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা না থাকার কারণে বেজের জিনিস এমিটার থেকে ফলো হয়ে আউটপুটে পাওয়া যায়, এই কারণে এটাকে এমিটার ফলোয়ার নামে একটা নতুন নাম দেওয়া হয়। আচ্ছা, এই গেল। এখন আমরা এই বোথ তিনটারই একটা কমন ক্যারেক্টারাইজেশন অ্যাম্পলিফায়ার, যে একটা আমি ধরো একটা বক্সের মতো কল্পনা করে নিলাম যে এর ভিতরে একটা অ্যাম্পলিফায়ার আছে, সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল বক্সের মতো, যে এর ভিতরে আমার অ্যাম্পলিফায়ার যে বিজেটি যেটা যে কোনো কনফিগারেশন হোক আমার ধরো আছে আর কি। তো আমি এইটাকেই যদি আমি ক্যারেক্টারাইজেশনের আমি যদি ইনপুট আউটপুট আর যেসব প্যারামিটার গুলো আছে আমি সবগুলো বের করে শিখে যাই, তাহলে আমি কমন এমিটার হোক, কমন বেজ হোক, কমন কালেক্টর হোক, সবকিছুরই আমি বের করতে পারবো আর কি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা তোমার ইনপুটে একটা সিগন্যাল যেটাকে আমরা ভি সিগন্যাল নামে আমরা এটাকে ডিনোট করতে পারি, এবং প্রত্যেকটা সোর্সের সাথে একটা সিগন্যাল সোর্স দেওয়া হয়েছে, সোর্সের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স অবশ্যই থাকে। তো যে কোনো সোর্সের ভিতরে আসলে আইডিয়াল সোর্সেই শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে না, কিন্তু তাই ছাড়া আর যে কোনো প্র্যাকটিক্যাল সোর্সে অবশ্যই একটা রেজিস্ট্যান্স থাকে, সেটাকে আমরা নাম দিলাম আর সিগন্যাল। তো আমার অ্যাম্পলিফায়ারের ইনপুট টার্মিনাল থেকে আই কারেন্ট অফ ইনপুট এটা যাইতেছে, আর এক্ষেত্রে আমার ইনপুট এবং গ্রাউন্ডের মাঝখানে যেটা সেটা হচ্ছে ভি ইন। সোর্স থেকে যে সম্পূর্ণটুকুই আমার ইসে যাবে তা না, কারণ এখানে সোর্সের ভোল্টেজে আর যেটা আমার ম্যাগনিটিউড সেটা সোর্সের যে রেজিস্ট্যান্স সেখানে কিছু ড্রপ হবে, বাকিটাকে ইনপুটে যাবে। তো বাকি যে ভোল্টেজটা আমরা পাওয়া যাবে সেটা হচ্ছে ভি ইন আমরা নাম দিতে পারি।
আউটপুটে একটা কারেন্ট যাইতেছে, সেটার নাম দিলাম কারেন্ট আউটপুট ও আইও, এবং একটা লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা একটা আউটপুট ভোল্টেজ নিচ্ছি। অবশ্যই আমার আউটপুট যদি ভোল্টেজ নিতে একটা রেজিস্ট্যান্স, কারণ পাওয়া যাচ্ছে কারেন্ট, সেটাকে আমরা ভোল্টেজে কনভার্ট করতে গেলে একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমাকে আউটপুট ভোল্টেজটা নিতে হবে। আচ্ছা, এখন যদি আমি এর স্মল সিগন্যাল অ্যানালাইসিসটা করি, তো যে কোনো একটা কিছুর ক্ষেত্রে একটা অ্যাম্পলিফায়ারের মূল হচ্ছে যে আমার স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার যদি একটা পয়েন্টার ইউজ করতেন স্যার, তাহলে আমার বুঝতে সুবিধা হতো। পয়েন্টার। জি স্যার। আচ্ছা, আমি হাতের পয়েন্টার ইউজ করতেছি, ধরো। এই যে আউটপুট, আর এই হচ্ছে আমাদের যে আউটপুট যে ভোল্টেজটা নিচ্ছি এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। এবার কি দেখা যায় পয়েন্টার? আমি মার্কিং করে দিচ্ছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো এই যে ট্রায়াঙ্গেল যে বক্সটা, এই বক্সটাকে আমি, এটা একটা অ্যাম্পলিফায়ার, যে কোনো একটা অ্যাম্পলিফায়ারের যদি আমি মডেলিং করি, তো অ্যাম্পলিফায়ার হচ্ছে অবশ্যই কি একটা ইনপুট এবং আউট মডেলিং এর এই হচ্ছে তোমার অ্যাম্পলিফায়ারের যে স্মল সিগন্যাল মডেল যে কোনো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। এক্ষেত্রে কি আছে, একটা ইনপুট রেজিস্ট্যান্স আছে, যেটাকে তোমার বলা হয় লোডিং ইফেক্ট, অ্যাম্পলিফায়ারের লোডিং ইফেক্ট আর ইন, আর তার অ্যাক্রসের আমার যেটা পাওয়া যাবে। এখন দেখা যাচ্ছে কি যে লোডিং ইফেক্ট যে অ্যাম্পলিফায়ারের ইনপুট একটা রেজিস্ট্যান্স পাওয়া যায়, তো সেই ইনপুট রেজিস্ট্যান্স এবং এখানে সিগন্যাল যে সিগন্যাল সোর্সের যে রেজিস্ট্যান্স, এই আমি যে ইনপুট যে সিগন্যালটা দিছি সেটা ভোল্টেজ ডিভাইড অনুযায়ী কিছুটা আর সিগন্যালের অ্যাক্রসে ড্রপ হবে, আর কিছুটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে। তো যেটা ইনপুট রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে সেটা হচ্ছে বি ইন, যেটা আমার ইনপুট অ্যাকচুয়াল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ হিসেবে কাজ করবে। আর অ্যাম্পলিফায়ারের কাজই হচ্ছে ইনপুটের রেসপেক্টে আউটপুটে একটা বিবর্ধন যুক্ত একটা ডিফেন্ডিং সোর্স, ভোল্টেজ সোর্স। এটাকে ভোল্টেজ সোর্স বলা হয়, কারেন্ট সোর্স বলা যেতে পারে, কোনো কোনো মানে তোমার আমার ব্যবহারের ক্ষেত্রে আমি যে কোনো ভাবে ধরে নিতে পারি। তা আমি কনসেপচুয়ালের ক্ষেত্রে আমি ধরে নিই যে আমি একটা ইনপুট ভোল্টেজ দিব, আমি একটা করেসপন্ডিং একটা আউটপুট, একটা বিবর্ধিত আউটপুট পাবো আর কি। সেই বিবর্ধিত আউটপুট সেটা অবশ্যই একটা ডিফেন্ডিং ভোল্টেজ সোর্স হিসেবে আমরা একটা অ্যাজিউম করে নিতে পারি, এবং সেই ডিফেন্ডিং সোর্সটা অবশ্যই কি ইনপুট ভোল্টেজ এর ম্যাগনিটিউডের উপর ডিপেন্ডিং করে। তাহলে এবং সেই কত গুণ বিবর্ধিত হবে সেটা নাম দিই ধরো এভিও, এভিও অ্যাম্পলিফিকেশন অফ ভোল্টেজ। আচ্ছা, আর একটা আমার আউটপুট রেজিস্ট্যান্স যেটা আরও, যেটা এর সাথে আমার যে লোড রেজিস্ট্যান্স যেটা আছে। এখন যদি আমি এখানে জিনিসগুলো, স্যার আরোটা কি বলেন স্যার? আরো, জি স্যার। আরো হচ্ছে অ্যাম্পলিফায়ারের ইন্টারনালের যে ইন্টারনাল অ্যাম্পলিফায়ারের যেটা আউটপুট রেজিস্ট্যান্স আর ও আর আউট, একটা হচ্ছে আর ইন, এটা অ্যাম্পলিফায়ারের ইন্টারনাল। এখন এই আরও আর হচ্ছে আমি একটু পরে যে দেখবো যে আরেকটা আরো হচ্ছে যে টোটাল সিস্টেমের ভিতর থেকে আমি যদি আউটপুট টার্মিনাল থেকে একটা তুমি সিন করো যে রেজিস্ট্যান্সে তুমি দেখতে পাও, তো সেটা ডিফারেন্ট স্থান টু স্থান একটু ভ্যারি করে আর কি। আমি এগুলো আবার একটু মুছে দিই, নাহলে আবার আরেক জায়গায় পড়লে। আচ্ছা, আচ্ছা, এখন যদি আমি ইনপুট ভোল্টেজটা ক্যালকুলেশন করি যে আমার এই যে আমি তো একটা সিগন্যাল ভোল্টেজ দিচ্ছি, তার কত অংশটুকু আমার ইনপুটে যাইতেছে, তো এখান থেকে ইজিলি আমরা দেখতে পারি যে ভিআই যেটা হবে সেটা হচ্ছে আর ইন ডিভাইডেড বাই ভোল্টেজ ডিভাইডার, যার আর ইনপুট রেজিস্ট্যান্স এবং তোমার সিগন্যাল সোর্সের যে রেজিস্ট্যান্স এর একটা ভোল্টেজ ডিভাইডার জাস্ট ইউজ হবে। আচ্ছা, আর আর ইন এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি? আমার এখানে যদি একটা কারেন্ট ইনপুটে অবশ্যই একটা কারেন্ট যাবে, সেটা হচ্ছে আই, ধরো ইনপুট যে কারেন্ট, তা আমি ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট কারেন্ট এটাকে দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমার পাওয়া যাবে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে তোমার যে ওপেন সার্কিট যে ভোল্টেজ গেইন, এভিও দ্যাটস মিন হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ গেইন, যখন আমার
কোনো লোড রেজিস্ট্যান্স লাগানো নাই। যদি আমার আউটপুটে কোনো লোড রেজিস্ট্যান্স লাগানো না থাকে, সেই অবস্থায় আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের যে রেশিওটা, এর কন্ডিশনটা হচ্ছে যদি আমার আউটপুটে কোনো ভোল্টেজ মানে লোড রেজিস্ট্যান্স না লাগানো থাকে, সেই অবস্থায় আমার আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের যে রেশিওটা সেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ গেইন। আর হচ্ছে নর্মাল যে ভোল্টেজ গেইন আমরা যেটা বলি সেটা অবশ্যই লোডেড কন্ডিশনে হইতে পারে। আমরা লোডেড কন্ডিশনে মানে যদি আমার লোড রেজিস্ট্যান্স লাগানো থাকে সেই অবস্থায় আমার যে ভোল্টেজ গেইনটা পাওয়া যাবে। তো এটা লোড রেজিস্ট্যান্স লাগাইলে গেইনের ভিতরে কিছু পার্থক্য হয়, এটা আমরা পরবর্তীতে ক্যালকুলেশনে দেখা যাবে আর কি। তো এখন যদি আমার লোড রেজিস্ট্যান্স লাগানো ছাড়া যেটা, সেটা হচ্ছে ভি আউট বাই ভি ইন প্রোভাইডেড দ্যাট আর এল ইজ ইকুয়াল টু তোমার ইনফিনিটি। ইনফিনিটি মানে ওপেন করা আর কি, যে আর এলটাকে আমি যদি ওপেন করে দিই, ওপেন করা মানে এখানে রেজিস্ট্যান্স ইনফিনিটি। এখন যদি আমি করসপন্ডিং আমি বের করতে চাই যে আউটপুট ভোল্টেজটা কত হবে, আউটপুট ভোল্টেজ কত হবে, তাহলে আউটপুট ভোল্টেজ আমি এখান থেকে বের করতে পারি যদি যে ক্ষেত্রে আমার লোড রেজিস্ট্যান্স লাগানো আছে। যদি লোড রেজিস্ট্যান্স লাগানো না থাকে তাহলে তো আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভিআই ইন্টু এ ভিও। কিন্তু যদি লোড রেজিস্ট্যান্স লাগানো থাকে, তো সেই ক্ষেত্রে এটা ধরো ডিপেন্ডিং সোর্সের ভোল্টেজ ম্যাগনিটিউড হলো হচ্ছে এ ভিও ইন্টু ভিআই। তাহলে এইটার কিছু ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী কিছু অংশ আর ওর অ্যাক্রসে ড্রপ হবে আর কিছু অংশ আর এল এর অ্যাক্রসে ড্রপ হবে। যেটা আর এল এর অ্যাক্রসে ড্রপ হবে সেটাই হচ্ছে ভিও। তো জাস্ট ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে দেখো, আর এল ডিভাইডেড বাই আর এল প্লাস আরও, আমরা এটা ইজিলি পাইতে পারি। আর এক্ষেত্রে আমি যদি ভোল্টেজ গেইনটা বের করতে চাই, যে এটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ গেইন না, আর এল লাগানো অবস্থায় ভোল্টেজ গেইন, তো সেক্ষেত্রে কি জাস্ট ভি আউটপুট বাই ভি ইন বের করো, সেটা হবে হচ্ছে এই এ ভিও যেটা ওপেন সার্কিট। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে দেখা যায় যে ওপেন সার্কিট যে ভোল্টেজ গেইন এইটা আর এল এবং আর ওর অ্যাক্রসে যে ভোল্টেজ ডিভাইডার রুল অনুযায়ী আর এল এর অ্যাক্রসে যতটুকু পড়ে গেইনের, ওপেন সার্কিট ভোল্টেজ গেইনের যে অংশটুকু আর এল এর অ্যাক্রসে পড়ে সেটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল ভোল্টেজ গেইন অফ দ্য অ্যাম্পলিফায়ার। আচ্ছা, এখন যদি আমি ওভারঅল ভোল্টেজ গেইন বের করতে চাই, তিন ধরনের ভোল্টেজ গেইন আমরা এখানে দেখতে পারি। একটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ গেইন ভি আউট বাই ভি ইন প্রোভাইডেড দ্যাট তোমার লোড রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি, দ্যাটস মিন ওপেন সার্কিট। আচ্ছা, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ গেইন যখন আমার লোড রেজিস্ট্যান্স লাগানো থাকে সেই অবস্থা। আর একটা ওভারঅল, কারণ অ্যাকচুয়ালি যদিও আমি ইনপুটটা ভিআই আমি এটাকে ক্যালকুলেশন করছি, কিন্তু আমি বাইরের থেকে আমি এক্সটার্নালি আমি যে ইনপুটটা দিচ্ছি সেটা হচ্ছে এই ভি সিগন্যাল। তা এই ভি সিগন্যালের রেসপেক্টে আমি তো প্র্যাকটিক্যালি দেখবো যে আমি ইনপুটে দিচ্ছি ভি সিগন্যাল আর আউটপুটে পাচ্ছি ভি আউটপুট। এই দুটার রেশিও কি, সেটাকে বলা হয় ওভারঅল ভোল্টেজ গেইন। কারণ এই ক্ষেত্রে একটা অংশ সিগন্যাল আর সিগন্যাল দ্যাটস মিন সোর্স রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয়ে যাওয়ার কারণে এইটার ভ্যালুটা কিছুটা কমে যাবে। তো আমরা এটাকে যদি একটু ভাঙায় লিখতে পাই, ওভারঅল ভোল্টেজ গেইন জি ভি ইজ ইকুয়াল টু কি হবে, ভি আউটপুট এক্ষেত্রে হবে ভি সিগন্যাল। তোমরা কি স্পষ্ট শুনছো? একজনে তোমাদের প্রশ্ন করছে, শোনা যায়? জি স্যার, জি স্যার। তাহলে স্যার একটা কোশ্চেন ছিল। জি, এখন আগে পড়াই তারপরে কোশ্চেন করো। যদি মাঝখান দিয়ে, এটা তো ক্লাস না যে এক একজনের প্যারালালি সবকিছু করতে পারবো না, একটা শেষ করি তারপরে কোশ্চেন করো। কারণ এমন একটা সিস্টেম যদি একই সাথে সবকিছু করতে যেখানে, তাহলে ওয়ান ওয়ে সিস্টেম তো ঠিক মতো সামনে আগানো যাবে না। আচ্ছা, এখন যদি আমি ওভারঅল ভোল্টেজ গেইনটা ভি আউট বাই ভি সিগন্যাল এটাকে যদি একটু ভাঙাই, ধরো ভি আউট মাঝখানে আমি ভি ইন নিয়ে আসলাম, একবার ভি আউটের নিচে এই যে ভি ইন নিয়ে আসলাম, ভি ইন আনলাম, আবার ভি ইন উপরে দিয়ে কেটে দিলাম। এখন দেখো দুইটা গেইন পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ গেইন যে ভি ইন ভি আউট বাই ভি ইন, এটা হচ্ছে তোমার যে ভোল্টেজ গেইন অফ প্যারামিটার এ ভি। আর ভিআই বাই ভি সিগন্যাল, এখান থেকে দেখো যে ভিআই বাই ভি সিগন্যাল সমান কি লিখতে পারো। যদি এই ভি সিগন্যাল এটাকে তুমি যদি ভিআই নিচে নিয়ে যাও তাহলে থাকে আর ইন, এদের রেশিও আর ইন বাই আর ইন প্লাস আর সিগন্যাল। তাহলে ভিআই বাই ভি সিগন্যালের ভ্যালুটা এখানে বসাই দিলাম, বসাই দিলে তাহলে আমার ওভারঅল যে ভোল্টেজ গেইনটা সেটা তাহলে কি দেখা যায়, যে এই ভোল্টেজ গেইনটা ততটুকুই পাওয়া যাবে যতটুকু হচ্ছে তোমার অ্যাকচুয়াল ভোল্টেজ গেইনের সাথে এই যে এখানে যে মানে টোটাল সিগন্যাল ভোল্টেজ এর যে অংশটুকু তোমার আর ইন এ যাচ্ছে,
সিগনালে ড্রপ হওয়ার পরে যেটুকু আর ইন এ যাচ্ছে সেই রেশিওর অংশটুকুই আমরা অ্যাকচুয়াল ভোল্টেজ গেইন হিসেবে পাচ্ছি, কারণ মূল মানে ওভারঅল ভোল্টেজ গেইন হিসেবে হচ্ছে। তার মানে অবশ্যই এটা অ্যাকচুয়াল ভোল্টেজ গেইনের তুলনায় কম হবে। আচ্ছা, এবার আরো কিছু। স্যার ওভারঅল ভোল্টেজ গেইনটা আরেকবার রিপিট করেন। ওভারঅল ভোল্টেজ গেইনটা কি হবে বলো? ওভারঅল ভোল্টেজ গেইন আমার আউটপুট বাই ভি সিগন্যাল, ভি আউটপুট বাই ভি সিগন্যাল। কারণ ওভারঅল কেন বলতেছি, কারণ আমি অ্যাকচুয়ালি ইনপুটে দিচ্ছি কোনটা, দিচ্ছি হচ্ছে ভি সিগন্যাল যেটা সোর্সে, কিন্তু সেটা তো ইনপুটে আমার মানে অ্যাকচুয়ালি অ্যাম্পলিফায়ারের ইনপুট টার্মিনালে তো অতটুকু যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে ভিআই যেটা। তাহলে এখন আমরা যেটা ভোল্টেজ ক্যালকুলেশন, ভোল্টেজ গেইনের ক্যালকুলেশনটা করছি সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের ইনপুট টার্মিনালে যতটুকু তোমার অ্যাম্পলিফায়ারের ইনপুট টার্মিনালে যতটুকু ভোল্টেজ গেছে সেটা নিয়ে, কিন্তু আমার তো সোর্সের রেসপেক্টে আমার ক্যালকুলেশনটা করা হয়নি। এখন সোর্সের রেসপেক্টে যদি আমি ক্যালকুলেশনটা করতে চাই ভি আউটপুট বাই ভি সিগন্যাল, তো এটাকে জাস্ট ভাঙাও, যে ভি আউটকে একবার ভিআই দ্বারা ভাগ দাও আবার ভিআই দ্বারা গুণ দাও, এতে দুইটা ফ্যাক্টর হয়, এ একটা ফ্যাক্টর একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরের মানে তো আমরা জানি এ ভি, এই যে এই ফ্যাক্টরটা এই যে উপরে বের করলাম, এ ভি ইজ ইকুয়াল টু কত, ভি আউটপুট বাই ভি ইন। আর এই ভিআই বাই ভি সিগন্যালটা সমান কি হবে এখান থেকে দেখে নাও, এই ভি আউটকে ভি সিগন্যাল দিয়ে এখানে নিয়ে আসো, ভি সিগন্যাল নিচে দিয়ে ভাগ দিয়ে দেখো তাহলে কোথায় এই ফ্যাক্টরটা পাওয়া যায়, জাস্ট এই দুইটার মাল্টিপ্লিকেশন, আর কিছু না। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানতে আবার কি হইলো? এক মিনিট একটু দেখে নিই। স্যার দাঁড়াও আমি একটু, এখানে একটা জিনিস আসেনি তাই তো আমি দেখছি। আচ্ছা যাই হোক, এটা আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এবার জাস্ট আমি যদি কমন এমিটারের ক্ষেত্রে, ওটা তো ক্যারেক্টারাইজেশন অ্যাম্পলিফায়ার, সেটা আমি কমন এমিটারের ক্ষেত্রে যদি আমি একটু জিনিসটা স্পেসিফিক্যালি যদি আমি সব ভ্যালুগুলো দেখতে চাই তাহলে কেমন হবে। জাস্ট আমার এই যে একটা কমন এমিটার যে কনফিগারেশন আমরা প্রথমে দেখছিলাম, সেখানে আমি একটা ইনপুটে বেজে আমি একটা ইনপুট ভোল্টেজ সোর্স দিলাম, যেটা ম্যাগনিটিউড হচ্ছে ভি সিগন্যাল, আর অবশ্যই একটা ভোল্টেজ সোর্স থাকলে তার একটা সিগন্যাল তোমার একটা রেজিস্ট্যান্স আছে, সোর্সের একটা রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে আর সিগন্যাল। এখন এটাকে যদি আমি স্মল সিগন্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যদি এটাকে আমি কনভার্ট করি, জাস্ট এই বিজিটি থেকে, এটা আমি ধরো পাই মডেলে কনভার্সন করলাম। তো পাই মডেলটা কি, একটা ইনপুট রেজিস্ট্যান্স থাকে, একটা ইনপুট রেজিস্ট্যান্স আর করসপন্ডিং তোমার যেটা যে ইনপুট রেজিস্ট্যান্স আর ফাই, ইনপুট টার্মিনালে যেটা বেজে আমার একটা আর ফাই থাকে, এবং করসপন্ডিং যে আউটপুট কালেক্টর টার্মিনালে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সও আমি নিতে পারো, ভোল্টেজ সোর্সও নিতে পারো। আমি কারেন্ট সোর্স নিয়ে হিসাব করি, সহজ হবে আর কি। সেটা হচ্ছে জিএম, এখানে যে ভোল্টেজটা থাকবে সেটার আমি যদি ভোল্টেজ সোর্স হিসেবে নিই তাহলে জিএম ভি5। তো সেক্ষেত্রে আমি যদি ক্যালকুলেশন গুলো দেখি, এখন যদি এই অবস্থায় ইনপুট রেজিস্ট্যান্স যেটা আর ইন, এই টার্মিনাল থেকে দেখলে যে রেজিস্ট্যান্সটা তুমি দেখতে পাবো, দেখো এখানে এই বেজ এবং কালেক্টরের মাঝখানে অবশ্যই একটা ব্রেক আছে, এটা ইলেকট্রিক্যালি একটা ব্রেক। সুতরাং আমার রেজিস্ট্যান্স শুধুমাত্র যদি আমি এই দিক থেকে লুক ইনটু টোটাল সিস্টেমের ক্ষেত্রে, তাহলে শুধুমাত্র এই আর5 রেজিস্ট্যান্সটাকেই দেখতে পাবো। সুতরাং ইনপুট রেজিস্ট্যান্স যেটা আর ইন, সেটা হবে আর5, এবং আর5 এর ভ্যালু কত এটা আমাদের ভ্যালু বের করে আমরা জানি,
কারণ আগে একদিন প্রথমে ক্লাসে সবগুলোই বের করে শিখেছিলাম যে বেজ রেজিস্ট্যান্স হোক, এমিটার রেজিস্ট্যান্স হোক, এই যে স্মল সিগন্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে, অথবা কালেক্টরের রেজিস্ট্যান্স হোক, এই তিনটা রেজিস্ট্যান্স বের করব কিভাবে? জাস্ট ধরো আমরা যদি বেজ রেজিস্ট্যান্স বের করতে চাই, আর বি ইজ ইকুয়াল টু কি হবে? আর বি ইজ ইকুয়াল টু হবে ভিটি বাই আইবি। তাহলে আর সি যদি আমার কালেক্টরের রেজিস্ট্যান্স থেকে ভিটি কমন থাকবে, নিচে হচ্ছে আইসি। আর আর ই এমিটারের রেজিস্ট্যান্স ভিটি কমন থাকবে, নিচে হচ্ছে আই। জাস্ট এইভাবে। তো এখন বেজ রেজিস্ট্যান্স যেটা, সেটা কি পাওয়া যাবে? বেজ রেজিস্ট্যান্স আর বি, এই বেজ রেজিস্ট্যান্স থেকে আবার ইও বলা হয়। বেজ রেজিস্ট্যান্স কে আমাদের এই পাই মডেলটাই এই বেজ রেজিস্ট্যান্স থেকে আর ফাই বলা হয়, আর ফাই। তাহলে এটার ভ্যালু হবে কত? ভিটি ডিভাইডেড বাই আইবি। এটা আমরা যখন প্রবলেম দেখবো তখন এটা আমরা ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এইভাবে আমি ইনপুট রেজিস্ট্যান্সটা আর ফাই কে পাই। এখন ধরো যে এই অবস্থায় আমার একটা, এটা তো হচ্ছে আমার সিস্টেমের যেটা আর ও যে রেজিস্ট্যান্স, এর সাথে এই যে তোমার কালেক্টরের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা দেখা যায় কি প্যারালাল আছে। তাহলে এই অবস্থায় যদি তুমি ভোল্টেজ গেইন বের করতে চাও, ভোল্টেজ গেইনটা, তাহলে কি হবে? ভোল্টেজ গেইনটা, তার আগে আমি আউটপুট ভোল্টেজটা আমি বের করি। এখান থেকে যদি তুমি দেখো আউটপুট ভোল্টেজ কি হবে, একটা কারেন্ট যাইতেছে এখানে, যে কারেন্টই যাক না কেন সেই কারেন্টের ম্যাগনিটিউডের সাথে তোমার এই দুইটা আর ও এবং আর সি, এই দুইটা আছে প্যারালাল। এখানে একটা জিনিস উঠিনি, আর সি এটা হবে আর ও প্যারালাল। তাহলে এই আরসি এবং আর ও প্যারালাল হয়ে যে যদি এটা একটা কম্বাইন্ড রেজিস্ট্যান্স যেটা হবে, এর অ্যাক্রসে যে কারেন্টের ভ্যালুটা কত? জিএম। এই কারেন্টের যে ম্যাগনিটিউড, এখানে ডিপেন্ডিং সোর্সের কারেন্টের ম্যাগনিটিউড সেটা হচ্ছে জিএম ভি পাই। এই কারেন্ট দিয়ে তুমি মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে। এখন মাইনাস সিগন্যাল কেন হলো? তোমার কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এই দিক দিয়ে, আর ভোল্টেজের ডিরেকশন হচ্ছে উপরে পজিটিভ, নিচে। তাহলে যদি ভোল্টেজ, যদি কারেন্টের ডিরেকশন তুমি একটু যদি হিসাব করো, এই যে এই যাইতেছে, তাহলে যদি ভোল্টেজ রাইজ হয় তাহলে নেগেটিভ হবে না? আর যদি ভোল্টেজ ড্রপ হয় কারেন্টের ডিরেকশনের সাথে, তাহলে হয়তো পজিটিভ। তো যেহেতু আমার যে কারেন্টের ডিরেকশনে আমার যে আউটপুট ভোল্টেজের নেওয়ার যে সিকোয়েন্স, সেটা দেখা যাচ্ছে ভোল্টেজ রাইজের দিকে যাচ্ছে, মানে যেই দিকে কারেন্ট যাইতেছে তার উল্টো দিকে ড্রপ হইতেছে। সুতরাং এটা অবশ্যই একটা নেগেটিভ ভ্যালু হবে, এই জন্য আগে হচ্ছে নেগেটিভ চিহ্ন। তাহলে কারেন্টের ম্যাগনিটিউড কত? জিএম ভি পাই, যে ডিপেন্ডিং সোর্সের যে কারেন্টের ভ্যালু সেটা জিএম ভি পাই। এই কারেন্টের ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব কি, এই যে দুইটা রেজিস্ট্যান্স আছে আরসি এবং আরও, এই দুইটা প্যারালাল অবস্থায় আছে। তো প্যারালাল কন্ডিশনে যে একটা কম্বাইন্ড যে রেজিস্ট্যান্স হবে, এর ওই কারেন্ট দিয়ে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটাই হচ্ছে আউটপুট ভোল্টেজ। আচ্ছা, এইটা যদি আউটপুট হয় তাহলে জিএম, আচ্ছা ভি পাই। তাহলে আমার ভোল্টেজ গেইনটা যেটা এভি যে ভ্যালুটা, এভি সমান কি হবে? এভি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি আউট বাই ভি ইন। তা ভি ইন হচ্ছে, এই যে ভি ইন হচ্ছে ভি ফাই এর সমান। এই যে ভি ইন, এই ভি, এই অ্যাক্রসে, এই আর ফাই এর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেই ভি ফাই এর সমান। তাহলে আমি যদি এই এভি ভি ইন বাই ভি ফাই দিয়ে ভাগ দিই, তাহলে শুধুমাত্র এখানে এই ভি ফাইটা কাটা যাবে। এবি যেটা, এই এবির ভ্যালুর ক্ষেত্রে ভি আউট কে যদি আমি ভি ইন দিয়ে ভাগ দিই, তাহলে শুধু এটা কাটা যাবে, বাকিটুকু থাকবে জিএম, এটা হবে আর ও। আর যদি এখানে তুমি আর একটা লোড রেজিস্ট্যান্স কানেকশন করো, ভিও, যদি তুমি একটা লোড রেজিস্ট্যান্স কানেকশন করো, তাহলে সেক্ষেত্রে এই আরও, সেক্ষেত্রে এই আরও
এখানে এই যে আর একটা হবে হচ্ছে এখানে যদি তুমি লোড রেজিস্ট্যান্স আর এল যদি কানেকশন করো, আর একটা তুমি লোড লাগাও এখানে, আমি একটু মুছে দিই। ধরো আমি এখানে আরসির সাথে আমি আর একটা লোড রেজিস্ট্যান্স লাগালাম, সেক্ষেত্রে কি হবে, এই লোডটা আর এল, তাহলে এই তিনটা আর আর সি এবং আর এল, এই তিনটা যে প্যারালাল, এই প্যারালালের অ্যাক্রসে যে পরিমাণ জিএম দিয়ে মাল্টিপ্লাই করলে যা হবে সেটাই হবে হচ্ছে ভোল্টেজ গেইন। আর যদি তুমি লোড না লাগাও তো সেই ক্ষেত্রে তোমার হবে শুধুমাত্র আর এল থাকবে না, সেক্ষেত্রে ওই ওপেন সার্কিট ভোল্টেজ গেইন যেটা সেটাই হবে। সেক্ষেত্রে কি হবে, লোড না লাগাইলে ওপেন সার্কিট ভোল্টেজ গেইন, লোড না লাগাই হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ গেইন। সুতরাং আর সি এটা আর হবে, এখানে এই জিনিসটা উঠিনি, এটা আরও। সো যদি লোড না লাগাই, একজনের কেটে কেটে যাচ্ছে তাই লিখে দিচ্ছে, যদি লোড না লাগাই সেই ক্ষেত্রে আমার যদি আউটপুট রেজিস্ট্যান্স যদি আমি দেখি, এই দিকতে যদি আমি দেখতে থাকি যে যদি লোডটা না লাগাই সেক্ষেত্রে এই যে এখান থেকে যদি আমি দেখি সেই অবস্থায় যে আমার আউটপুট যে রেজিস্ট্যান্স হবে এই দিকতে দেখলে আরও কি দেখতে পাবো আমি, যে এই রেজিস্ট্যান্সটা স্মল আরও এবং আরসি এই দুইটা যদি প্যারালাল হয়, আরও প্যারালাল এই আরসি, তাহলে এই দুইটার প্যারালাল ভ্যালুর সমান, এটা হচ্ছে আর এই প্যারালাল ভ্যালুর সমান। আর যদি আমি অ্যাবভ ওভারঅল ভোল্টেজ গেইনটা পাই সেক্ষেত্রে আউটপুট বাই ভি সিগন্যাল ক্যালকুলেশন করলে তুমি এটাই পাবা। এক্ষেত্রে জিনিসটা এটা কেন আসলো না বুঝলাম না, এখানে হবে আর নট, এখানে হবে আর এল যদি আমি লোড রেজিস্ট্যান্স লাগাই, এটা প্রোভাইডেড তুমি যদি লোড রেজিস্ট্যান্স লাগাও তাহলে ভ্যালুটা এরকম আসবে। শুধুমাত্র ওই গেইন ঠিকই থাকবে, এই গেইনের সাথে শুধুমাত্র অ্যাবভ অল গেইনের সময় সবসময় শুধুমাত্র এই দুইটার একটা ফ্যাক্টর আসবে, এই ফ্যাক্টরটা আর ফাই ডিভাইডেড বাই আর ফাই বা আর ইন যেটাই বলো, আর সিগন্যাল প্লাস আর ফাই, এই যে ভ্যালুটা আর ফাই ডিভাইডেড বাই আর ফাই প্লাস আর সিগন্যাল, এই যে এখানে যে ভোল্টেজ ডিভাইডারের যে রেশিও অনুযায়ী আমার সিগন্যাল অরিজিনাল সিগন্যাল ভোল্টেজের যে রেশিওতে আমার এই দুইটা রেজিস্ট্যান্সের ভিতর থেকে ভোল্টেজ ডিভাইডার অনুযায়ী আমার ইনপুট যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজটা আসলে ড্রপ হয়, এই যে রেশিওটা, এই রেশিওটাই শুধুমাত্র ওভারঅল ভোল্টেজ গেইনের ক্ষেত্রে অ্যাকচুয়াল ভোল্টেজ গেইনের সাথে মাল্টিপ্লাই হবে, এই রেশিওটা, জাস্ট নাথিং। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা যদি ক্যালকুলেশন গুলো দেখি, এই কয়টা জিনিসই আমাদের মোটামুটি বের করা লাগে। এখন একটা যদি সিম্পল প্রবলেম দেখি, ধরো আমার একটা প্রবলেম দেওয়া আছে যে কমন এমিটার, এই যে একটা কনফিগারেশন, কমন এমিটারের কনফিগারেশন, এই কমন এমিটার কনফিগারেশনে দেওয়া আছে বেটা ইজ ইকুয়াল টু 100 আর ভি আর্লি ভোল্টেজ 100 ভোল্ট, এবং এর বায়াসিং অ্যারেঞ্জমেন্ট এমন করা হয়েছে, বায়াসিং অ্যারেঞ্জমেন্ট এটাই যে একটা নির্দিষ্ট আইসি ভ্যালুতে অপারেট করা, তো আইসি ইজ ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ারে বায়াস করার জন্য এর বায়াসিং অ্যারেঞ্জমেন্ট সব করা হয়েছে। আর এর আরসি যেটা তোমার কালেক্টরের যে রেজিস্ট্যান্স সেটার ভ্যালু দেওয়া আছে 5 কিলো ওহম। আমাকে বের করতে হবে ইনপুট রেজিস্ট্যান্স কত, আরও কত, ক্যাপিটাল আরও, এবং আছে এভিও, দ্যাটস মিন ওপেন সার্কিট ভোল্টেজ গেইন। আবার যদি বলা আছে যদি তোমার ইনপুটের প্রথমে যেটা বলা হয়েছে যে এখানে আমার জাস্ট একটা ইনপুট, যে আমাকে একটা ইনপুট সোর্স উইদাউট সিগন্যাল রেজিস্ট্যান্স, কিন্তু আমাকে যদি বলে দেয় যে না সিগন্যাল যে রেজিস্ট্যান্সের ভ্যালু 5 কিলো ওহম, সেই এবং একটা লোড রেজিস্ট্যান্স লাগানো হলো 5 কিলো ওহমের, সেক্ষেত্রে ক্যালকুলেট যে এই অবস্থায় আমার ভোল্টেজ গেইন গুলো কেমন হবে। আর একটা জিনিস হচ্ছে যে যদি আমার এই যে ইনপুট যে ভোল্টেজটা ভি5 বা ভি ইন যেটাই বলো, সেটা যদি লিমিটেড 5 মিলি ভোল্টেজ চেয়ে বেশি না হয়, সেক্ষেত্রে আমাকে সিগন্যাল ভোল্টেজ সর্বোচ্চ আমি কত দিতে পারবো, এই ভি সিগন্যালে আমি সোর্সের ভোল্টেজ আমি কতটুকু দিতে পারবো এবং তার করসপন্ডিং আমি আউটপুট কত পাবো।
আমাকে এটা একটু দুইটা ক্যালকুলেশন করতে হবে। তো আমাকে যেহেতু প্রথমে আমরা জানি যে আমরা যে ভিটির ভ্যালু হচ্ছে যেটাকে বলা হয় থার্মাল ভোল্টেজ, সেটা একটা রুম টেম্পারেচারে সবসময় 25 মিলিভোল্ট আমরা ধরে করি। আর যেহেতু আইসির ভ্যালু দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে আমরা জিএম এর ভ্যালু বের করতে পারি। জিএমটা কি? জিএমটা হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স এট কালেক্টর। তা কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের বিপরীত। আমরা জানি কালেক্টরের যে রেজিস্ট্যান্স আরসি সেটা হবে হচ্ছে ভিটি ডিভাইডেড বাই আইসি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কালেক্টরের রেজিস্ট্যান্স। তা রেজিস্ট্যান্সের যদি বিপরীত, যদি আমি কন্ডাক্টেন্স বের করতে চাই তাহলে 1 বাই আরসি। তাহলে জিএম হচ্ছে জিএম ইজ ইকুয়াল টু 1 বাই আরসি। তাহলে জাস্ট কি হবে, আইসিটা উপরে চলে যাবে, ভিটিটা নিচে চলে আসবে। এই যে ইকুয়েশনটা। আমরা নরমালি জিএম এর ভ্যালুটা মিলি অ্যাম্পিয়ার বাই ভোল্ট এই ইউনিটে বের করা হয়, জন্য উপরেরটা মিলি অ্যাম্পিয়ারে রাখছি, আর নিচেরটা এখানে সরি এই জিনিসটা ভুল হয়েছে, 25 মিলিভোল্ট, তো তা ভোল্টে কনভার্ট করলে হবে 0.0025 ভোল্ট। সো ভাগ দিলে 40 মিলি অ্যাম্পিয়ার বাই ভোল্ট, এই রেজাল্ট যেটা আসে। এবার আমার ইনপুট যে রেজিস্ট্যান্স যেটা আমাকে বের করতে হবে, এই যে ইনপুট R5, এই যে এখানে যেটা সে R5টা কি আসলে, এটা যেহেতু আমি বেজে ইনপুট দিচ্ছি সুতরাং R5 বলি আর আর ইন বলি বা RB বলি, সেম হবে। দ্যাটস মিন বেজ রেজিস্ট্যান্স। আমার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে বেজের যে রেজিস্ট্যান্সটা আমরা করেসপন্ডিংলি পাই, তাহলে বেজ রেজিস্ট্যান্স কত হবে? আমরা জানি যে কোনো টার্মিনালের রেজিস্ট্যান্স হচ্ছে সেই ভিটি কে সেই টার্মিনালের কারেন্ট দিয়ে ভাগ করা। তো কি হবে, ভিটি ডিভাইডেড বাই আইবি। এখন আইবির ভ্যালু তোমার জানা নেই, কিন্তু আইসির ভ্যালু জানা আছে। আর আইবি এবং আইসির মাঝখানে রিলেশন হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু আইবি ইন্টু বেটা। সুতরাং আইবি সমান কত হবে? আইবি সমান হবে আইসি ডিভাইডেড বাই বেটা, যেটা আমরা এখানে ভাগ করে বসাইছি। সো যদি তুমি আইসির ভ্যালু বসাও এবং বেটার ভ্যালু বসাও এবং ভিটির ভ্যালু বসাও, তাহলে বেজ রেজিস্ট্যান্স যেটাকে R5 হিসেবে আমরা এখানে ডিনোট করছি, সেটা হচ্ছে 2.5 কিলো ওহম। আচ্ছা, এবার হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স RO, যেটা এই ROটা হচ্ছে, এটা হচ্ছে একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে তোমার আর্লি ভোল্টেজের সাথে একটা সম্পর্ক আছে। RO হচ্ছে তোমার VA ডিভাইডেড বাই আইসি। এই জিনিসটা একটু মাথায় রাখো যে এই RO যদি কোনো সময় বের করা হলো, অধিকাংশ সময় আমাদের RO কে আমরা অমিট করে করি, কারণ ডিসক্রিট একটা অ্যাম্পলিফায়ার যখন আমরা, এটা একটা হচ্ছে ডিসক্রিট অ্যাম্পলিফায়ার। ডিসক্রিট অ্যাম্পলিফায়ার মানে সিঙ্গেল একটা আমরা অ্যাম্পলিফায়ারের ক্যালকুলেশন হিসাব করতেছি। তো এই সিঙ্গেল একটা অ্যাম্পলিফায়ারের ক্যালকুলেশন হিসাব করার সময় সাধারণত RO যে ভ্যালুটা, স্মল RO, এইটাকে সাধারণত আমরা নেগলেক্ট করি, কারণ এটার ভ্যালু এত বেশি হয় যে এই ভ্যালুটা এখানে যে প্যারালাল অবস্থায় যদি আসেও, তা সেটার কারণে যদি তোমার এখানে ধরো ROটা আসলো, তো সেই ক্ষেত্রে এই RO এবং RL এর ভ্যালু যদি তোমার 5 হয় আর RO এর ভ্যালু যদি 100 হয়, এই দুটাকে প্যারালাল করলে অলমোস্ট RL এর কাছাকাছি ভ্যালু আসে। কিন্তু এটা যদি মাল্টি স্টেজ তোমার অ্যাম্পলিফায়ার হয়, তখন দেখা যাচ্ছে কি RO এর ইফেক্টটা, ছোট ছোট ইফেক্ট কয়েকটা স্টেজ পার হওয়ার পরে এটার একটা বড় ইফেক্ট এসে যায়। তো আমরা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে দ্যাটস মিন আইসি যে ক্যালকুলেশন যেটা তোমাদের পরবর্তীতে তোমরা দেখবো, সেক্ষেত্রে স্মল RO যেটা, এর ইফেক্টটাকে আমরা নেগলেক্ট করি না। কিন্তু নর্মালি আমরা যদি সিঙ্গেল স্টেজ বা ডিসক্রিট অ্যাম্পলিফায়ারের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা হিসাব করি, সেক্ষেত্রে অবশ্যই আমরা তোমার RO কে সাধারণত অমিট করলেও কোনো অসুবিধা নাই। এতে তোমার যদি তোমরা পরীক্ষার হলেও সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এগুলো অমিট করো, তার জন্য কোনো অসুবিধা হবে না। তবুও এটার বের করার যে থিওরি, সেটা হচ্ছে আর্লি ভোল্টেজ যদি দেওয়া থাকে VA ডিভাইডেড বাই আইসি, এইটাই হবে হচ্ছে কালেক্টরের ক্ষেত্রে যে আউটপুট রেজিস্ট্যান্স স্মল RO পাওয়া যাবে, সেটার ভ্যালু। আচ্ছা, এখন মিনিট একটু, আচ্ছা স্যার VA কোন জায়গার ভোল্টেজ, ওটা কি দেয়া থাকবে? এটা আর্লি ভোল্টেজ। আর্লি ভোল্টেজ এটা যদি তোমাদের আরো চাই কোনো সময়, তা তোমরা ক্যালকুলেশন করে করতে পারো। এটা হচ্ছে তোমার একটা আর্লি ভোল্টেজ, এটার নাম আর্লি ভোল্টেজ বলা হয়, VA। এটা VAটা কোত্থেকে আসলো, তোমার যদি বিভিন্ন বেস কারেন্টের জন্য, বিভিন্ন বায়াসিং এর জন্য যদি তুমি VCE বাই IC বের করো, মানে তোমার কালেক্টর এবং এমিটারের মাঝখানের ভোল্টেজ কে যদি তুমি ভ্যারি করো, তাহলে আইসির যে ভ্যালুটা তুমি পাবা, দেখা যায় যে ওইটা একটা স্লাইড একটা স্লোপ আছে। আমাদের প্রথম ক্লাসে দেখছিলাম, ওই স্লোপ গুলোকে যদি তুমি নেগেটিভ রিয়েল অ্যাক্সিসের দিকে সব স্লোপ গুলোকে টানো, তো সব স্লোপ গুলোই
সব মানে রেখাগুলো একটা নির্দিষ্ট পয়েন্টে, একটা নেগেটিভ পয়েন্টে, একটা নির্দিষ্ট পয়েন্টে ওটা টাচ করবে এবং সেই ভ্যালুটাকেই বলা হয়। এবং এই ইফেক্টটা যে মনে হচ্ছে যে ওই সেই পয়েন্ট থেকেই অনেকগুলো আলোক রশ্মি তোমার বের হয়ে যাইতেছে। তা ওই যে পয়েন্ট, নির্দিষ্ট পয়েন্ট, তা ওইটা একটা ভোল্টেজ পাওয়া যায়, যেহেতু ভিসি একটা ভোল্টেজের কার্ভের নেগেটিভ রিয়েল অ্যাক্সিসে তোমার গিয়ে টাচ করবে। তো ওই ভোল্টেজটাকে বলা হয় আর্লি ভোল্টেজ। এবং এটার বলার কারণ হচ্ছে বিজ্ঞানী আর্লি, আর সাথে আর একটু কি নাম আছে, ওনাকে আর্লি নামেই চেনে সায়েন্টিস্ট। আর্লি এটা অবজার্ভ করছে দেখে এই আর্লি ইফেক্ট বলে। এই আর্লি ইফেক্ট অনুযায়ী প্রত্যেকটা ট্রানজিস্টরের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ডিফাইন্ড ভ্যালু আর্লি ভোল্টেজ এটা ট্রানজিস্টরের গায়ে দেওয়াও থাকে, যে এটাও একটা স্পেসিফাইড প্যারামিটার আর কি, বেটার মতো এটাও একটা স্পেসিফাইড প্যারামিটার। যাই হোক, এখন যদি তুমি এইখানে আরো যদি তুমি এটাকে আরো আমি যদি ব্যবহার করি, তাহলে আরোটা কি পাওয়া যাবে? এটা হচ্ছে স্মল আরো। তাহলে আমি যদি এই সাইড থেকে আমি যদি লুক করি, তাহলে আর ও যেটা পাওয়া যাবে, আর ও যে আউটপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স হিসেবে আমি কি দেখতে পাই যে আরসি, এখানে যে জিনিসটা এটা আরসি হবে, আরসি এবং যে স্মল যে আরও, এই দুইটা প্যারালাল অবস্থায় আছে। তো এই দুইটা যদি প্যারালাল ক্যালকুলেশন করো, আরসির ভ্যালু হচ্ছে 5 কিলো ওহম, আমার যেটা দেওয়া আছে তোমার আরসির ভ্যালু 5 কিলো ওহম, এবং এর সাথে তোমার যদি আরওর যে স্মল আরওর ভ্যালু 100 কিলো ওহম হয়, তা এটার প্যারালাল ভ্যালু বের করলে অলমোস্ট 4.76। তো দেখা যাচ্ছে কি, তুমি দেখো তাহলে আরওর ভ্যালুটা হচ্ছে 100 কিলো ওহম। তো আমি এই যে আরওটাকে আমি দুইটা আরও এবং আরএল কে বা আরসি কে যদি তুমি আমি প্যারালাল কন্ডিশনে করো, তাহলে অলমোস্ট আরসি বা আরএল এর ভ্যালুর কাছাকাছি আসতেছে। এই কারণে এটাকে অনেক সময় নেগলেক্ট করা হয়। তাহলে এই ক্ষেত্রে যদি তুমি কোনো লোড রেজিস্ট্যান্স না লাগাও এই আরএল ছাড়াই, তাহলে আমার যেটা ওপেন সার্কিট ভোল্টেজ গেইন যেটা, সেটা কি হবে, জিএম এর সাথে আরসি আরও এই দুইটা মাল্টিপ্লাই করে গেইনটা কত হবে সেটা তোমার পাওয়া যাবে হচ্ছে মাইনাস জিএম ইন্টু আরসি ইন্টু আরও, এই দুইটা প্যারালাল আরসি এবং আরও। তাই আসলে আরসি এবং আরও এই দুইটাকে যদি তুমি করো প্যারালাল করো, তো অলমোস্ট আরসির ভ্যালুই পাওয়া যাবে। তো এইটাকে আসলে যদি তুমি আরো একটু সহজ করে লিখতে চাও, তাহলে এই এভিওর যে ভ্যালুটা, এভিও সমান আমি লিখতে পারি শুধু মাইনাস জিএম ইন্টু আরসি, অলমোস্ট এটা অলমোস্ট চিহ্ন দিয়ে দিলে আমরা এটা লিখতে পারি। সুতরাং এই জিনিসটা আর লাগে না তোমার এই যে প্যারালাল করে আরো, কারণ আরসির সাথে তুমি যদি এই স্মল আরোর ভ্যালুটাকে প্যারালাল করো অলমোস্ট আরসির ভ্যালুর কাছাকাছি। তো আমরা সিম্পলিফাইড কেসে আমরা এটা মাইনাস জিএম ইন্টু আরসি লিখতে পারি। এটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ গেইন। আর যদি তুমি এখানে আরেকটা লোড রেজিস্ট্যান্স লাগাও, তাহলে কি হবে, যদি আরেকটা লোড রেজিস্ট্যান্স লাগাও সেই ক্ষেত্রে তোমার এই লোড রেজিস্ট্যান্স আর তোমার ক্যাপাসিটর যে রেজিস্ট্যান্স, এই দুইটা তোমার প্যারালাল হয়ে যাবে। প্যারালাল হয়ে গেলে ভ্যালুটা আরো কমে আসবে, সেই ক্ষেত্রে আরওর ইফেক্টটা আরো কম হয়ে যাবে, এই স্মল আরওর ইফেক্টটা আরো কম হবে, কারণ এই একটা বড় ভ্যালু, এই ভ্যালুর সাথে তুমি যত ছোট রেজিস্ট্যান্সের সাথে প্যারালাল করবে না কেন, ওই ছোট রেজিস্ট্যান্সের কাছাকাছি ভ্যালুই আসবে। আচ্ছা, এখন যদি আমি অ্যাকচুয়াল যদি একটা লোড রেজিস্ট্যান্স লাগানো হয়, আমি যদি লোড রেজিস্ট্যান্স লাগাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কারণ ভোল্টেজ গেইনটা যেটা, একটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ গেইন আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ গেইন। অ্যাকচুয়াল ভোল্টেজ গেইন আর ওপেন সার্কিট ভোল্টেজ গেইন যদি তুমি আউটপুটে কোনো রেজিস্ট্যান্স না লাগাও তাহলে দুইটাই সেম, আর যদি রেজিস্ট্যান্স লাগাও তাহলে দুইটা ভিন্ন হবে। এবং কতটুকু হবে, যে আমি আগে যে আরওটা দেখছিলাম তার সাথে আমার আরএলটা একটা ভোল্টেজ ডিভাইডার রুল হিসেবে হবে। তো সেটা হচ্ছে এবি যে ভ্যালুটা তুমি স্মল এভি এর ভ্যালুটা বসাই দাও, বসাই দিলে তোমার যে ভ্যালুটা পাবা তার সাথে এইটার একটা তোমার ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে যেটা আসবে সেটা। আর এর সাথে যদি তোমার অ্যাকচুয়াল ভোল্টেজ গেইনের সাথে এখন যদি তুমি অ্যাবোভ ভোল্টেজ গেইনটা বের করতে চাও, তাহলে এভির যে ভ্যালুটা পাইলে সেই ভ্যালুটার সাথে কি হবে, এই দুইটার যে একটা ভোল্টেজ ডিভাইডার হিসেবে যে টোটাল এই ভি সিগন্যালের যে অংশটুকু আর ইন এর অ্যাক্রসে আসবে সেটা কত আসবে, আর ইন ডিভাইডেড বাই আর ইন প্লাস আর সিগন্যাল। এই যে দুইটা রেশিও তোমার অ্যাকচুয়াল ভোল্টেজ গেইনের সাথে এটা মাল্টিপ্লাই করলে তোমার অ্যাবোভ যে ভোল্টেজ গেইন সেটা পাওয়া যায়। স্যার এখানে একটু সমস্যা ছিল স্যার। বলো স্যার, আমরা এর আগের কনফিগারেশনে কারেন্টের ডিরেকশনের উপর ভিত্তি করে গেইন নেগেটিভ বলেছিলাম। এখানে তো স্যার কারেন্টের যে ডিরেকশন সেটা আসলে ভোল্টেজের দিকেই দেখা যাচ্ছে,
এখানে গেইনটা না, কেন এটা নেগেটিভ কমন বলতেছে এমিটারের ক্ষেত্রে কনফিগারেশন অনুযায়ী? কমন এমিটারের ক্ষেত্রে কি হবে? কমন এমিটারের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন এইদিকে হবে না? কমন এমিটারের ক্ষেত্রে এটা যেহেতু তোমার কারেন্টের ডিরেকশনটা এটা ডিরেকশন দেওয়া আছে আই নট তো ভি নটের ওটা দিকে আর কি, ওটা দেওয়া আছে, কিন্তু আসলে অ্যাকচুয়াল কনফিগারেশন দেখতে পাচ্ছি যেটা। আচ্ছা এটা বাদ দাও, অ্যাকচুয়াল ডিরেকশনটা তোমার কমন এমিটারের ক্ষেত্রে এইদিকে হবে। অ্যাকচুয়াল যে এখানে তুমি ভোল্টেজের ইউজ করছো, কিন্তু এখানে যদি আমি সরাসরি সেই জিএম স্যার এখানে কিন্তু হ্যাঁ শোনো জিএমভি পাই ইউজ করি, তাহলে সব এটা এখানে ফিগার আমি আর রাখতে যাইনি। আমি যদি নিজে অ্যাকচুয়াল, তাহলে তো আর 2 দিন লাগবে আর কি একটা ক্লাস নোট তৈরি করতে, কথা বুঝছো? তা তোমরা এটা একটু এঁকে নিও। এখানে তুমি এটা ইউজ না করে এখানে তুমি একটা কারেন্ট সোর্স ইউজ করো। হ্যাঁ, এই সিস্টেমটা আমি আবার একটু দেখাই দিই তোমাদের। এখানে আমি এটা ইউজ করারই দরকার নেই। এটার বদলে ধরো আমি এখানে একটা কারেন্ট সোর্স ইউজ করবো, এটা আমি যে কোনো একটা ইউজ করতে পারি। সেটা কি হবে, ভ্যালু কি হবে এটার, জিএম ভি5 এটা ইউজ করো তাহলে হয়ে যাবে। জিএম ভি5 ইউজ করো তাহলে দেখবে সব মিলে যাবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি বলো। স্যার R0 সমান যে RC প্যারালাল ছোট R0 লিখছি, এটা বুঝি নাই স্যার। চিত্রে R0 দেখা যাচ্ছে যে সিরিজে আছে। না, এই আর0টা আমি এখানে কেটে দিছি, দেখো এই আর0টা কেটে দিছি। এই আর0টা হবে আসলে তোমাদের দেখে, আর0টা হবে এখান থেকে যে রেজিস্ট্যান্সটা দেখা হবে সেটা। আর0টা হবে যে এই আউটপুট টার্মিনালতে যে এই যে এটা এখানে হবে না। আর0টা হবে হচ্ছে এখানে যে স্মল আর0টা এইভাবে হবে। আমি আবার আঁকি, এই আর0টা ওইখানে হবে না, এইটা তোমাদের ফিগারে বইয়ের ফিগারে ভুল আছে, আমি আর আঁকার অতটা সময়। এই আর0টা এইভাবে হবে না, এইখানে হবে স্মল আর0। আচ্ছা, এরপরে তোমার ক্যাপিটাল আর0 যেটা হবে, তুমি এখান থেকে দেখলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আউটপুট থেকে দেখতে হবে স্যার। আউটপুট থেকে দেখলে যেটা হবে, তাহলে এই আর0টা এখানে কখনোই হবে না। তাহলে এই দুইটা, আর প্রথমে আমি যেহেতু লোড লাগাইনি, তো আমি লোড লাগানো ছাড়া এটারে ধরো আরসি, এই যে আরসি যেটা আছে, যে অবস্থায় আছে আরসি, তো তাহলে এই আরসি আর আর0 এই দুইটার যে প্যারালাল হবে সেটাই হবে হচ্ছে আরসি এবং আর যে প্যারালাল হবে তোমাদের প্রথমে এই যে এখানে আমি যে লিখে দিয়েছিলাম আরসি, এবং আমি তোমাদের যে ইটা ফাটাবো না, আমার এখানে পিডিএফ করার সময় আমার পিপিটি তে এখানে আসেনি, তো পিডিএফ করার সময় ওখানে ভ্যালু কয়টা আসেনি, তো ওখানে আমি কারেকশন করে দিয়ে দিবেন। এই আর0 যেটা হবে সেটা হবে আরসি এবং আর0 যে প্যারালাল, এই দুটো। জি স্যার। এটা হবে ওটা, ওখানে যেটা আছে এই জিনিসটা ফিগারে ভুল আছে, এটা ধরে না। আমি এই অ্যাকচুয়াল ফিগার প্রয়োজনে আমি এঁকে দিব না তুমি। স্যার স্মল আর0টা স্যার কি বোঝায় স্যার? স্মল আর0 এটা একটা তোমার ট্রানজিস্টরের আউটপুট যে ইম্পিডেন্সের যেটা বুঝবে আর কি, ট্রানজিস্টরের আউটপুট ইম্পিডেন্স। এখন ট্রানজিস্টরের আউটপুট ইম্পিডেন্স এক জিনিস, আর হচ্ছে আমি যদি আউটপুট টার্মিনাল থেকে আমি ইম্পিডেন্সটা দেখতে চাই তাহলে কি হবে, দেখো এখানে ট্রানজিস্টরের আউটপুট ইম্পিডেন্স হচ্ছে আর0, স্মল আর0, এটার সাথে কি আরসিটা প্যারালাল আছে না, এটা যদি গ্রাউন্ড থাকে তাহলে এই দুটা প্যারালাল করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আউটপুট টার্মিনাল থেকে তুমি দেখে যেটা পাবে সেটা। যেমন এই স্মল এইটা হচ্ছে তোমার তোমার ট্রানজিস্টরের ইনপুট ইম্পিডেন্স, আর ট্রানজিস্টরের আউটপুট ইম্পিডেন্স হচ্ছে আর0। এখন এটা হচ্ছে ট্রানজিস্টর তো এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এটা তো তোমার ইন্টারনাল যে মডেলিং এর যে রেজিস্ট্যান্স তুমি দেখো। কিন্তু এখন যদি তুমি আউটপুট অ্যাকচুয়াল যে আউটপুট টার্মিনাল থেকে তুমি যদি দেখতে চাও আর0, সেক্ষেত্রে কি হবে, এখানে তো একটা আর0 আছে, এর সাথে তোমার এই যে আরসি আছে না, এই যে আরসিটা, এটাকে যদি তুমি এই মডেলিং এর এখানে একটা আর0 পাওয়া গেল, একটা মডেলিং এর আর0 পাওয়া গেল এখানে, আর এই আরসি এখানে পাওয়া গেল, তাহলে এই দুইটা প্যারালাল হয়ে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার অ্যাকচুয়াল আর0 আউটপুট রেজিস্টার। আমি এই জিনিসটা একটু করে মডিফাই করে তোমাদের দিবানি, এখানে কিছু এই ফিগারটাই ভুল আছে আর কি, আমি আর ভুল ঠিক করার সুযোগ পাইনি আর কি। আচ্ছা, এখন যে জিনিসটা দ্বিতীয় যেটা, যদি আমার এমন একটা জিনিস বলে দেওয়া থাকে যে আমার এই যে ইনপুট যেটা, আমার এই ইনপুট টার্মিনালে আমি 5 মিলিভোল্টের বেশি আমি নিতে পারবো না, সেক্ষেত্রে তোমার এই সিগন্যাল ভোল্টেজটা সর্বোচ্চ আমি কত নিতে পারবো, এইটা তোমার ইসের সেড্রাই স্মিথের, আমি যা দেখাই তোমাদের সব সেড্রাই স্মিথেরই দেখে আর কি, এটাই তোমাদের এই ইসের টেক্সট বুক আর কি,
যেটা বলে 2501 এর আমার পার্টের আর কি। আচ্ছা, যদি আমাকে বলে দেওয়া থাকে যে আমার এই ট্রানজিস্টরের যে অ্যাকচুয়াল যে ইনপুট যেটা সেটা 5 মিলি ভোল্টেজ চেয়ে বেশি হইতে পারবে না, সেক্ষেত্রে আমার সিগন্যাল সোর্সে আমার কতটুকু ভোল্টেজ, অবশ্যই এখান থেকে আমি ক্যালকুলেশন করে বের করতে পারবো যে এইটা যদি 5 মিলি ভোল্ট হয় তাহলে ভি সিগন্যাল কত হবে, যে এই ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে আমি করতে পারবো আর কি। আচ্ছা, আর একটা হচ্ছে সেক্ষেত্রে করসপন্ডিং আউটপুট ভোল্টেজ কত হবে। আচ্ছা, তাহলে ভি সিগন্যালটা কত হবে? ভি সিগন্যালটা আমরা জানি হচ্ছে ভি ইন হচ্ছে তোমার আর ইন ডিভাইডেড বাই আর ইন প্লাস আর সিগন্যাল ইন্টু ভি সিগন্যাল। তাহলে আমি যদি উল্টা করে ভি সিগন্যাল সমান কত এটা যদি করি তাহলে কি হয়ে যাবে, জাস্ট উল্টা হয়ে যাবে, যে এটাকে এই পাশে নাও তাহলে এটা এই পাশে গিয়ে উপরে উঠে যাবে, যে এখানে যেটা আছে সেটা দাও, আর ইন প্লাস আর সিগন্যাল বাই এটা নিচে চলে আসবে এই সাইডে, সেটাই অবশ্য ভি সিগন্যাল। তা এখন তুমি সবগুলোর ভ্যালু বসায় দাও, আমরা আর ইন এর ভ্যালু জানি, আর সিগন্যালের ভ্যালু জানি, তো সবগুলো যদি বসায় দাও তাহলে কি আসে যে আমি আমার যদি ভি ইন বা ভি ফাই এটাকে যদি আমি 5 মিলি ভোল্টের বেশি না নিতে পারি তাহলে আমাকে সিগন্যাল সোর্সের যে ভোল্টেজটা সেটা 15 মিলি ভোল্টের চেয়ে উপরে আর ব্যবহার করা যাবে না। এবং করসপন্ডিং তাহলে কি হবে, আমি যদি সোর্স ভোল্টেজটা আমি জানি যে 15 মিলি ভোল্ট, সেক্ষেত্রে আমার যেহেতু ওভারঅল ভোল্টেজ গেইন জানা আছে জিবি, তাহলে আউটপুট করসপন্ডিং সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট ইনপুটের ক্ষেত্রে আমার আউটপুট যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে কি ওভারঅল ভোল্টেজ গেইনের সাথে তোমার ইনপুট ভোল্টেজটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে সেক্ষেত্রে তোমার আউটপুট ভোল্টেজটা পাওয়া যাবে। একটা প্রশ্ন ছিল স্যার। যে বলো। স্যার কন্ডাক্টেন্সের এককটা আমরা জানি মোহ, ওখানে মিলি মোহ না লিখে আগের পেজে মিলি অ্যাম্পিয়ার বাই ভোল্ট লিখলাম, এটাকে মিলি মোহ। কন্ডাক্টেন্সের মোহ আমি জানি, কিন্তু এটা একটা স্পেশাল কেস ট্রান্স কন্ডাক্টেন্স, ঠিক আছে। ট্রান্স কন্ডাক্টেন্স নরমালি এটা মিলি অ্যাম্পিয়ার বাই ভোল্ট এই ইউনিটে রাখা হয় কিসের সুবিধার জন্য, এটা তোমার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এটাই ট্র্যাডিশন, কিছু কিছু জায়গায় একটা স্পেশাল ট্র্যাডিশন। যেমন আমরা এখানে আরবি বলতে পারি না, যে রেজিস্ট্যান্সটা দেখো তোমাদের যেটা বলতেছি এই রেজিস্ট্যান্সটা আরবি বলা যায় না, কিন্তু আর ফাই কেন বললি, যেহেতু এটা ফাই মডেল সুতরাং ওই বেজ রেজিস্ট্যান্সটাকে এই যে এই আমি তোমাদের দেখাইতেছি এর আগের পেজে, এই যে এটা এই রেজিস্ট্যান্সটা এটা আসলে বেজ রেজিস্ট্যান্স না আরবি। আচ্ছা, এটাকে আমরা কেন আর ফাই দিয়ে ডিনোট করি, ফাই মডেল ইউজ করি সেই কারণে এটাকে একটা প্রচলিত নিয়ম, কিন্তু আরবি বললে কোনো ভুল নাই, এটা আসলে বেজ রেজিস্ট্যান্স। আচ্ছা, জিএম না বলে জিএম কেন বলবো, এখানে তো আমরা জিএম এর বদলে আমরা 1/RC-ও বলতে পারি না, জিএম 1/RC তাই না। তো এগুলো কিছু প্রচলিত ট্র্যাডিশন যে এইভাবে করা হয়, জিএম ধরে ক্যালকুলেশন করতে হয়, তো ইন ফিউচারে কোনো সুবিধা আছে বা না আছে জানি না, এটা ট্র্যাডিশন কিছু মানে বলো না মানে প্রপার সিম্বল যেটা বলে বা ইউজুয়ালি ইউজ সিম্বল যেগুলো সেই সিম্বলিক মিন হিসেবে, যদিও তোমার এটা ট্রান্স কন্ডাক্টেন্সের ক্ষেত্রে আমরা মোহ জানি, কিন্তু সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা আসলেই কি অ্যাম্পিয়ার বাই ভোল্ট সমান কি মোহ না, জিনিসটা তো মোহই দাঁড়ায়, কিন্তু এটাকে ওই না ভাঙায় সিঙ্গেল ইউনিটে না নিয়ে এটা তোমার এই কমপ্লেক্স ইউনিটে রাখাটাই তোমার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এবং ট্রান্স কন্ডাক্টেন্সের ক্ষেত্রে ট্র্যাডিশন, আর কিছু না। তুমি ইচ্ছা করলে ওখানে নিলেও তোমার কোনো ভুল নেই সেটা। একটা বিষয় জানা ছিল। জি বলো। স্যার আমরা দেখতে পাচ্ছি গেইনের উপর ভিত্তি করে ইনপুট সিগন্যালের চেয়ে আউটপুট সিগন্যাল বৃদ্ধি পাচ্ছে। তো সেই সাপেক্ষে আমরা কি এটা বলতে পারি যে ইনপুটে লো পাওয়ার সিগন্যাল দিলে আউটপুটে সে পাওয়ার হাই পাওয়ার সিগন্যাল তৈরি হবে? হ্যাঁ, এই অ্যাম্পলিফায়ারের কাজই তো। সেই ক্ষেত্রে স্যার আসলে এই যে পাওয়ারটা তৈরি হচ্ছে অতিরিক্ত, এটা আসলে এই পাওয়ারটা বায়াসিং পাওয়ার থেকে যায়, বায়াসিং থেকে যায়, ডিসি বায়াসিং থেকে। জি, ডিসি বায়াসিং থেকেই যায় আসলে। মানে ডিসি থেকে পাওয়ার নেবে কিন্তু সিগন্যালকে অ্যাম্পলিফাই করবে, পাওয়ার ওখান থেকে আসবে।
বায়াসিং যেটা, এই যে তোমাকে সিগন্যালের শেপকে বিবর্ধিত করবে। ডিসি, তুমি একটা ডিসি পাওয়ার দিই, কিন্তু সেটা তো তোমার ইনপুট সিগন্যালকে কনভার্সন করার জন্য পাওয়ার সোর্স ওখান থেকে নিবে, আর এই অ্যাম্পলিফায়ারের ভিতরের অ্যারেঞ্জমেন্টটাই তোমার ইনপুট যে লো পাওয়ার সিগন্যালকে হাই পাওয়ার সিগন্যালে পরিণত করবে, পাওয়ারটা ওখান থেকে নিবে, এই কনভার্সন করে সিগন্যালের পাওয়ার বিবর্তিত করবে। ঠিক আছে? আচ্ছা, এবার এই কমন এমিটার কনফিগারেশনে যদি আমি একটা এমিটারকে আগে হচ্ছে সরাসরি গ্রাউন্ডে লাগানো হয়েছিল কমন এমিটারের ক্ষেত্রে, আমি যদি একটা মানে তোমার একটা যদি রেজিস্টার, হ্যাঁ, রেজিস্টারের মাধ্যমে আমি যদি এমিটারে একটা রেজিস্ট্যান্স লাগাই RE, ক্যাপিটাল RE, সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশন গুলো একটু চেঞ্জ হবে, এবং দেখা যাবে কি এটা সিস্টেমের জন্য পরবর্তীতে জানা যাবে যে এটা আসলে স্টেবিলিটিও বা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে বৃদ্ধি করে, ইনপুটের বড় সিগন্যালকে সে অ্যালাউ করে, বেশ কিছু এর সুবিধা আছে আর কি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কি হবে, আমার পার্থক্যটা কি কি দাঁড়ায়, যে আমার যদি আরেকটা জিনিস, নর্মালি আমরা কমন এমিটারের ক্ষেত্রে সবসময় পাই মডেল ইউজ করি, কিন্তু যদি তোমার রেজিস্ট্যান্সটা যদি তোমার এমিটারে যদি রেজিস্ট্যান্স লাগানো থাকে, তবে অবশ্যই খেয়াল রাখবা সেক্ষেত্রে আমরা টি মডেল ইউজ করি। টি মডেল ইউজ করার ক্ষেত্রে কি সুবিধা, টি মডেলে পাই মডেলের ক্ষেত্রে কিন্তু তোমার এমিটারটা সরাসরি তুমি গ্রাউন্ডে থাকে পাই মডেলের ক্ষেত্রে, কিন্তু এখন এমিটার কিন্তু সরাসরি গ্রাউন্ডে না, ওর মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে। তো তোমার ওইখানের ক্যালকুলেশন গুলো একটু কমপ্লেক্স হয়ে যায়, যদি আমরা এটা ওটা পাই মডেল ইউজ করে করলে রেজাল্ট একই আসবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু টি মডেলের ক্ষেত্রে আমার অলরেডি স্মল যে RE যে রেজিস্ট্যান্সটা সেটা তোমার এমিটারের সাথে থাকে, এবং তার সাথে এই এমিটার টার্মিনালের সাথে আর একটা রেজিস্ট্যান্স লাগাই দিলে তারপরে তুমি গ্রাউন্ড করতে পারতেছো খুব সহজে। কারণ এই যে অংশটুকু, এই অংশটুকুর জন্যই হচ্ছে এইটুকু। এখানে অলরেডি টি মডেলের ক্ষেত্রে একটা তোমার টি মডেল আর পাই মডেলের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, যেটা পাই মডেলের ক্ষেত্রে হচ্ছে বেজে থাকে, আর তোমার টি মডেলের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে এমিটারে চলে আসে। ইনপুট রেজিস্ট্যান্স যেহেতু অলরেডি এমিটারে চলে আসছে, সুতরাং আর একটা রেজিস্ট্যান্স একসাথে অ্যাড করলে, যেমন এই যে রেজিস্ট্যান্স, নতুন যে রেজিস্ট্যান্সটা আমি এক্সট্রা অ্যাড করলাম, সেটা আসলে একটা সিরিজ রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট, সুতরাং ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেকটা ফ্যাসিলিটি পাওয়া যাবে। তো এটা একটু মাথায় রেখে আর কি, যে আমরা যদি কখনো এমিটারে যদি তোমার রেজিস্ট্যান্স থাকে, সেক্ষেত্রে পাই মডেলের বদলে যদি টি মডেল ইউজ করে, সেক্ষেত্রে তোমরা ফ্যাসিলিটি পাবা ক্যালকুলেশনের ক্ষেত্রে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি ইনপুট দেখতে চাই যে আমার ইনপুট রেজিস্ট্যান্স কত, ইনপুট রেজিস্ট্যান্স কত, তো এই ক্ষেত্রে দেখো যে ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে আমি তোমার টার্মিনালের ইনপুট যে টার্মিনাল থেকে যদি আমি চেয়ে পড়ি, মানে আমি লুক করি ট্রানজিস্টরের ক্ষেত্রে ইনপুট টার্মিনাল থেকে যদি আমি চাই, সেক্ষেত্রে আমার যে রেজিস্ট্যান্স দেখতে পাবো সেটা, তো সেটা কি হবে, সেটা এখান থেকে আমরা এটারে অন্য ভাষায় বলতে পারি যে এখানে যে ভোল্টেজ আছে এবং এখান দিয়ে যে কারেন্ট আছে, ইনপুট যে টার্মিনাল, ইনপুট টার্মিনাল কোথায়, বেজের যে ভোল্টেজ এবং কারেন্টের যে রেশিও, সেটাই হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স। VI বেজের থেকে যে ভোল্টেজ যাচ্ছে, যে ইনপুট ভোল্টেজ VI, এবং বেজের যে কারেন্ট IB, এটার রেশিও। এখন আমি IB এর ভ্যালুটা যদি আমি বের করতে পারি এবং VI এর ভ্যালু বের করতে পারি, এই রেশিওটার থেকে আমি অবশ্যই RIN এর ভ্যালু বের করতে পারবো। তো IB বের করার আগে আমি একটু IE বের করে নিই, যে এমিটারের যে তোমার কারেন্টের ভ্যালু। কারণ আমার এখানে এটা যদি VI আমার জানা থাকে, যে এই দুইটা টার্মিনালের ভিতরে বেজ এবং গ্রাউন্ডের ভিতরে যে ভোল্টেজটা, সেটা হচ্ছে VI। আচ্ছা, এবং বেজ এবং গ্রাউন্ডের মাঝখানে যে তোমার রেজিস্ট্যান্স আছে, তোমার এই যে এমিটার টার্মিনালের এসেতে যে রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কি, এই স্মল RE এবং ক্যাপিটাল RE। তাহলে I সমান কি হবে, যে এই সেকশন দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এই দুইটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে, দেখো এই যে এই দুই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে প্যারালাল ভোল্টেজ হচ্ছে VI, এবং এখান থেকে তাহলে কারেন্টের ভ্যালু কি হবে, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তো ভোল্টেজ হচ্ছে VI, আর রেজিস্ট্যান্স হচ্ছে স্মল RE প্লাস ক্যাপিটাল RE। আচ্ছা, এটা যদি তোমার এমিটারের রেজিস্ট্যান্স হয়, তাহলে বেজ রেজিস্ট্যান্স কি হবে,
বেজ এবং এমিটার রেজিস্ট্যান্সের ভিতর পার্থক্য হচ্ছে, বেজ এবং কালেক্টরের ভিতর পার্থক্য হচ্ছে বেজের ভ্যালুর তুলনায় তোমার কালেক্টর হচ্ছে বেটা টাইম বেশি, আর বেজের ভ্যালুর তুলনায় এমিটার হচ্ছে বিটা প্লাস অন টাইম বেশি। আচ্ছা, তাহলে এমিটারের যদি কারেন্ট বেজের তুলনায় বিটা প্লাস অন টাইম বেশি হয়, তাহলে বেজের কারেন্ট এমিটারের কারেন্ট হলে বিটা প্লাস অন টাইম কম, তাহলে আই বি সমান হবে হচ্ছে এমিটারের কারেন্ট ডিভাইডেড বাই বিটা প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে এমিটারের কারেন্টের ভ্যালু তো আমার জানা আছে, এমিটারের কারেন্টের ভ্যালু হচ্ছে ভিআই ডিভাইডেড বাই আর ই প্লাস আর ই ক্যাপিটাল, এই যে উপরে যেটা দেওয়া থাকলো। তাহলে সেক্ষেত্রে এখান থেকে যদি বেজের রেজিস্ট্যান্স বেজের কারেন্ট বের করতে চাই, তাহলে জাস্ট বিটা প্লাস ওয়ান দিয়ে ভাগ দিয়ে দাও। আচ্ছা, এই যদি হয় তাহলে আর ইন সমান কি হবে, এই ভিআই বাই আই বি এই দুইটার ভ্যালু পেয়ে গেলাম। এখন তুমি আর ইন এর ভ্যালু এই রেশিওর দুইটার ভ্যালু বসাই দাও, তাহলে পাওয়া যাবে কি আর ইন তোমার এই যে দুইটা রেজিস্ট্যান্স স্মল আর ই প্লাস ক্যাপিটাল আর ই ইনটু বিটা প্লাস ওয়ান। আচ্ছা, এইটা আসলে এমিটারের টার্মিনালের রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স। একটা হচ্ছে ট্রানজিস্টর থেকে আসছে, আর একটা হচ্ছে আমি এক্সটার্নালি যেটা লাগাইলাম। এমিটারের টার্মিনালের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর ই প্লাস ক্যাপিটাল আর ই। এখন আমি ইনপুট টার্মিনালে আর ইন যেটা দেখতেছি সেটা হচ্ছে আমি বেস দিয়ে দেখতেছি। তাহলে দেখো, বেস দিয়ে যদি আমি কোনো রেজিস্ট্যান্স দেখি, তাহলে সেটা দেখা যাচ্ছে যে এমিটারের যে পরিমাণ রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের বিটা প্লাস ওয়ান টাইম বেশি রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। এটাকে বলা হয় রিফ্লেকশন রেজিস্ট্যান্স অফ বেস এমিটার। এমিটারের যে পরিমাণ রেজিস্ট্যান্স এটা বেস দিয়ে যদি তুমি দেখতে চাও, তার রিফ্লেকশনটা কত আসে, কত টাইম আসে। কারেন্ট এমিটারের যে পরিমাণ কারেন্ট সেটা বেজে আসলে বিটা প্লাস অন টাইম কম আসবে, আর যে রেজিস্ট্যান্স আসবে সেটা যদি বেস দিয়ে দেখতে চাও সেটা বিটা প্লাস অন টাইম বেশি। জাস্ট এটা পার্থক্য। দেখো, এই স্মল আর ই আর ক্যাপিটাল আর ই এটা হচ্ছে এমিটারের টার্মিনালের রেজিস্ট্যান্স। এটা যদি বেস দিয়ে দেখো তাহলে এর সাথে জাস্ট বিটা প্লাস ওয়ান মাল্টিপ্লাই। যেভাবে এমিটারের কারেন্টটা বেস টার্মিনালে গেলে বিটা প্লাস ওয়ান টাইম কমে যায়, এমিটারের রেজিস্ট্যান্সও যদি তুমি বেস টার্মিনালের মাধ্যমে দেখতে চাও তাহলে সেটা বিটা প্লাস ওয়ান টাইম বেশি। আচ্ছা, এখন যদি আমি একটা রেশিও হিসাব করি যে আমি এখান দিয়েই দেখবো যে এই রেজিস্ট্যান্সটা ছাড়া আমি লাগাইলাম অথবা না লাগাইলাম, এই দুইটার পার্থক্য কি হয়। যে একটা হচ্ছে যে আমি ইনপুট রেজিস্ট্যান্স যেটা আমি বেস দিয়ে দেখবো উইথ আর ই আর উইদাউট আর ই, দেখা যাক কি পার্থক্য হয়। উইথ আর ই কি হবে, উইথ আর ই হচ্ছে উইথ আর ই যখন আর ই ব্যবহার করব তখন পাওয়া যাবে হচ্ছে আর ই প্লাস ক্যাপিটাল আর ই, আর যদি আমি ক্যাপিটাল আর এইটা ব্যবহার না করি তাহলে শুধু যে উপরের টুকু পাওয়া যাবে। তো দেখা যায় কি ওয়ান প্লাস, এখন এটা রেশিও করে ওয়ান প্লাস ক্যাপিটাল আর ই বাই স্মল আর ই। আচ্ছা, এখন এইটা সমান আমরা লিখতে পারি আচ্ছা এটা সমান লিখতে পারি ওয়ান প্লাস জিএম ওয়ান প্লাস জিএম জিএম ইন্টু ক্যাপিটাল আর। কিভাবে আমি এটা দেখতেছি সেটা হচ্ছে, আমরা যদি দেখি যে জিএম সমান কি, জিএম সমান হচ্ছে আইসি বাই ভিটি। জিএমটা হচ্ছে কালেক্টর টার্মিনালের যে তোমার ট্রান্স কন্ডাক্টেন্স, আর কালেক্টর টার্মিনালের রেজিস্ট্যান্স হবে ভিটি বাই আইসি, আর কন্ডাক্টেন্স হলে হয়ে যাবে আইসি উপরে চলে যাবে ভিটি নিচে চলে যাবে। আচ্ছা, আবার আমরা জানি কি এমিটার টার্মিনালের যে রেজিস্ট্যান্স আর ই সেটা হবে হচ্ছে আর ই হবে হচ্ছে নরমালি ভিটি ডিভাইডেড বাই আই। আর যদি আমি এটাকে ইনভার্স করি অন বাই আর ই করতে চাই তাহলে কি হয়ে যাবে, উপরে আই নিচে ভিটি। আচ্ছা, এখন আইসি আর আমরা জানি আইসি ইজ অলমোস্ট ইকুয়াল টু আইটা একটু বড় হবে, আইসিটা একটু ছোট হবে, অলমোস্ট ইকুয়াল। কারণ বিটা যখন 100 তখন দেখা যায় কি যে আইসি সমান হচ্ছে 0.9999 আই। সো আমরা আইসি এবং আই কে অলমোস্ট, যদি এই আইসি এবং আই কে যদি অলমোস্ট ইকুয়াল আমরা বলতে পারি তাহলে আমরা কি লিখতে পারি যে আইসি অলমোস্ট ইকুয়াল আই, তাহলে আমরা 1 বাই আর ই
আরেকটা জিনিস লেখা যায় এই ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে অন বাই আর ই, যদি ওই দুটো সমান হয় তাহলে অন বাই আর ই সমানও জিএম জিএম হবে। তাহলে সেই সেই রেসপেক্টে অন প্লাস জিএম ইন্টু আর ই, এই যে এইটা এই অন বাই আর এর ভ্যালুটা জিএম এর সমান আমরা ধরে নিতে পারি। আচ্ছা, একটু মুছে দিই নাহলে আর দুইটা তিনটা। আচ্ছা, আচ্ছা এই ক্ষেত্রে এখন তোমার যদি আমি আউটপুটটা আমি চিন্তা করি যে আউটপুট একই সাথে দুইটা দেখানো যাইতেছে না, আউটপুট কি হবে যে কালেক্টরের টার্মিনাল দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আইসি ইন্টু আরসি, তা এর ভ্যালু তুমি যদি বসায় দাও, আইসির ভ্যালুটা কি হবে, কালেক্টরের টার্মিনাল দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে তোমার ওই যে তোমার ডিফেন্ডিং সে সোর্সে আলফা আই, মানে টি টার্মিনালের জন্য যেটা আইসির ভ্যালুটা হচ্ছে মাইনাস আলফা আই, এটা যদি তুমি বসাও, হ্যাঁ আমি আর 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তোমার যদি ওপেন ভোল্টেজ গেইন, তোমার ওপেন টার্মিনাল ভোল্টেজ গেইন যদি এভিও বের করো, তাহলে ওই সে আগের সব রুল অনুযায়ী ভিও বাই ভি ইন, আগের রুল অনুযায়ী তুমি ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে মানগুলো বসাই দাও, মাইনাস আলফা আরসি প্লাস আরই। আচ্ছা, তা এই আরসি প্লাস আরই এখন যদি তুমি আরই দিয়ে ভাগ দাও, আরই দিয়ে ভাগ দাও, তাহলে এর একটা নতুন কনফিগারেশন আসে, সেটা হচ্ছে মাইনাস আলফা জিএম আরসি, উপরে হবে এটা জিএম আরসি, আর নিচে হচ্ছে অন প্লাস জিএম প্লাস আর। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে কি আমি যখন আরই ব্যবহার করতেছি তাহলে ভোল্টেজ গেইন ডিক্রিজ করতেছে, যদি আরই ব্যবহার না করি তার তুলনায় অন প্লাস জিএম প্লাস আরই ভোল্টেজ ডিক্রিজ করতেছে, যেভাবে আর ইনটা তোমার সেম অ্যামাউন্ট আবার আর ইন ইনক্রিজ করতেছে। আচ্ছা, এক্ষেত্রে আউটপুট যে রেজিস্ট্যান্স যদি তুমি এই টার্মিনালে দেখতে চাও, আমি আগে একটু দেখাইনি আউটপুট টার্মিনাল থেকে যে রেজিস্ট্যান্সটা দেখো, এক্ষেত্রে যে আউটপুট যে রেজিস্ট্যান্স, আউটপুট যে রেজিস্ট্যান্স এখান থেকে যদি তুমি দেখো তাহলে আউটপুট রেজিস্ট্যান্স শুধুমাত্র আরসি সমান হবে, জাস্ট আরসি সমান। স্যার আর জিরোটা আসলো না কেন স্যার? ছোট আর জিরো, ছোট আর জিরো, আগে দেখ। হ্যাঁ ছোট আর জিরো আমরা আগেই বলছি যে ডিসক্রিট টাইমের ক্ষেত্রে, ডিসক্রিট ইসের ক্ষেত্রে আর জিরো কে তুমি যদি এখানে লাগাও আর্লি ভোল্টেজ যেহেতু ভি, তাহলে কত আসবে বলো? 100 কিলো ওহমের মতো আসবে। এটার সাথে প্যারালাল করো, এটা ওইটার ইফেক্টটাকে আমরা নেগলেক্ট করতে পারি, এই জন্য ওইটাকে বাদ দিছি আর কি। সিঙ্গেল স্টেজের ক্ষেত্রে আমরা এই ইফেক্ট করতে পারি। আমরা আগে প্রথমে একটু ক্যালকুলেশন করে দেখি যে আর্লি ভোল্টেজ নরমালি 100 ভোল্টেজের নিচেই হয় না, তো আর্লি ভোল্টেজ যদি 100 ভোল্টেজ নিতে তাহলে 100 কিলো ওহম, তো এগুলো হচ্ছে 2 কিলো ওহম 5 কিলো ওহম, তার সাথে প্যারালাল করলে কি কোনো তেমন কোনো ইফেক্ট থাকবে না স্যার? সেই ক্ষেত্রে আমরা ওইটাকে ইঞ্জিনিয়ারদের কাজ হিসেবে কি করি, আমরা এটাকে ধরি ওইটাকে ছাড়ি যেখানে যতটুকু সুবিধা হয়। তবে এটা তোমার কমপ্লেক্স ডিজাইন যেগুলো আছে সেক্ষেত্রে তো আমাদের কম্পিউটার দিয়ে করা হয়, হাতে কলমে আপাতত এইটুকু শিখলেই হবে, কিন্তু কমপ্লেক্স যখন ডিজাইন করবো আর কি সেটা তো আর কম্পিউটারের মাধ্যমে করে, তখন আর জিরোকে ইনকাউন্টারে রাখলেও কোনো অসুবিধা হবে না। বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা ঠিক একই রুল অনুযায়ী তুমি যদি এখন যদি একটা লোড রেজিস্ট্যান্স তুমি যদি লাগাও, একটা লোড রেজিস্ট্যান্স লাগাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, লোড রেজিস্ট্যান্স হলে তাহলে এটার ক্ষেত্রে তোমার এভি যেটা হবে তা আরএল এর অ্যাক্রসে যেটা তোমার একটা ডিভাইড হয়ে যাবে আর কি। একটা লোড রেজিস্ট্যান্স যদি তুমি এনে ইসে লাগাও, এই যে আমি একটু প্রিভিয়াসে দেখাই দিয়ে আসছি, এখানে যদি একটা লোড রেজিস্ট্যান্স লাগানো হয় আউটপুট টার্মিনালে, এখানে যদি আমি একটা লোড রেজিস্ট্যান্স লাগাই, ঠিক এখানে একটু আঁকে দিই, এখানে একটা লোড রেজিস্ট্যান্স লাগাইলে আরএল, ধরো এখানে আরএল লাগায় তারপরে আমি এখান থেকে আউটপুট দেখবো। তাহলে এটা যদি আরএল লাগানো হয়, এখানে যদি একটা আরএল থাকে, আরএল আমি আউটপুটে যদি আমি একটা আরএল লাগানো হয়, সেক্ষেত্রে কি হবে
সেক্ষেত্রে তুমি বর্তমানে যে ওপেন আরএল কে না লাগে যে অবস্থা, জি স্যার আমাদের নামাজের টাইম হয়েছে, আবার 2টায় ল্যাব ক্লাস আছে স্যার। তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এতে এখানে ক্যালকুলেশন, এর বাদ বাকি ক্যালকুলেশন স্ট্রেট ফরওয়ার্ড, আগে যাই দেখানো হয়েছে এখানে ঠিক সিম্পলি তাই, যে তুমি যদি ওই জাস্ট ওই লোড রেজিস্ট্যান্স যদি ওখানে বসালে তোমার যে ফ্যাক্টরটা আসবে শুধু সেই ফ্যাক্টরটা এখানে বসাই দিয়ে দিও। আর জিবি তোমার অ্যাকচুয়াল অ্যাবোভাল যে গেইন, জাস্ট ওই প্রিভিয়াসলি তোমার সিগন্যালের যে পোর্শনটুকু ওটা মাল্টিপ্লাই করলে হবে, এই অবস্থায় আসবে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এক্ষেত্রে তুমি যদি তোমার এমিটারের রেজিস্ট্যান্স যদি তুমি বাড়াও, এমিটারের যে আরইটা বাড়াও, তার কারণে আমার কি ইফেক্ট আসে সেটা এখানে দেখানো হয়েছে, নাথিং এলস। আর এইটার ইফেক্ট হিসেবে তোমাদের একটা সিম্পল প্রবলেম দেওয়া হয়েছে, আমি কিছু অংশ করে দিছি, বাদ বাকি অংশ তোমরা একটু দেখে নিও আর। হ্যাঁ, এই যে এই একটা প্রবলেম দিয়ে দিছি, আমি কিছু অংশ এখানে করে দিছি, বাদ বাকিটা তোমরা এখান দিয়ে দেখে নিও যে তোমার আগেরই প্রবলেমটা। সেক্ষেত্রে যদি আমি এখানে একটাই জিনিস অ্যাড করা হয়েছে যে এই আর ইটা অ্যাড করা হয়েছে, এই ক্ষেত্রে আমার ওই আগেরই সেম জিনিসগুলো বের করতে হবে। আগে যে প্রবলেমটা দেখছি প্রবলেম সেম, শুধুমাত্র এখানে আর ইটা অ্যাড করছি, নাথিং এলস। এই আর ই অ্যাড করার দ্বারা আমার ওই আগের যে ভ্যালু এ ভিও, তারপরে তোমার ওপেন সার্কিট ভোল্টেজ গেইন, তারপরে ভোল্টেজ গেইন উইথ আরএল, তারপরে জিবি, এসব ভ্যালু গুলো কি হবে। আর যদি সেম যে আমার এখানে ইনপুট ভোল্টেজ যেটা 5 মিলি ভোল্টের বেশি হবে না, সেক্ষেত্রে আমার এই আউটপুট সিগন্যাল ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ কি কি হবে সেটা আমার বের করতে হবে। তো এটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে নিও। কিছু কিছু ভ্যালু মিশে গেছে স্যার। আমি দেখছি আর কি, আমার এখানে তো পিডিএফ করার সময় কিছু জিনিস মিসিং হয়েছে, আমি তোমাদের অরিজিনাল ওই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাই দিয়ে দেবো, ঠিক আছে? আমার এখানে পাওয়ার পয়েন্টটা একটু অ্যাকসেপ্ট করতে সমস্যা হচ্ছিল দেখে আমি পিডিএফ কপিতে দেখাইছি, কিন্তু পাওয়ার পয়েন্ট কপিতে আছে, তোমরা ওটা সরাসরি দেখতে পারবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার যাদের প্রেজেন্ট দেওয়া হয়নি তাদেরকে প্রেজেন্ট দেওয়া হবে স্যার? আচ্ছা, যারা কে প্রেজেন্ট ছিল না বলো। স্যার 115 স্যার। 115 তুমি স্যার আসছো না? 170